নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্পটির প্রেক্ষাপট নেপালের একটি রহস্যময় গ্রাম। একটি নামী ট্রাভেল ম্যাগাজিনের পুজো সংখ্যার কভার স্টোরি করার অ্যাসাইনমেন্ট নিয়ে নেপাল এসেছে আদিদেব। উদ্দেশ্য ভার্জিন কোনো জায়গার সন্ধান করা। সঙ্গী হয়েছে বর্তমানে চাকরি সূত্রে কাঠমান্ডুতে পোস্টেড বাল্যবন্ধু রূপম। স্থানীয় সূত্রে খবর পেয়ে তারা পৌঁছায় এক তিব্বতী অধ্যুষিত গ্রামে, আপার মুস্তাং জেলার লোমান্থাং। তবে পৌঁছানোর আগেই তারা শোনে ইদানিং নাকি কিছু সমস্যা দেখা দিয়েছে সেই অঞ্চলে। রহস্যময়ভাবে নিখোঁজ হচ্ছে রোজ কেউ না কেউ। স্থানীয়রা বিশ্বাস করেন এটা মান্তামরু দৈত্যের প্রকোপ ছাড়া আর কিছুই নয়। সেই দৈত্যের হাত থেকে মুস্তাংবাসীদের বাঁচাতে এসেছেন দর্জি জনুর অবতার লামা ফুরবা। তার বর্তমান বাসস্থান শহীদ মোনাস্ট্রি, যা সবসময় পাহারা দেয় তিনটে বিশাল চেহারার কুকুর। ক্রমশ রহস্যের জাল ঘনীভূত হয়। আদি আর রূপম ক্রমশ জড়িয়ে যায় সেই জালে। ইয়েসি বলে মেয়েটি বা কে, কি হবে শেষ পর্যন্ত জানতে হলে শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের নিবেদন, দীপিকা মজুমদারের একটি বড় গল্প, রহস্যময় মুস্তাং। লেখিকা দীপিকা মজুমদারের জন্ম এবং বেড়ে ওঠা গ্রিন সিটি দুর্গাপুরে। বিবাহ ও কর্মসূত্রে গুজরাটের কচ্ছ জেলার বাসিন্দা। সিন্ধু জাতক চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক ও পাতালকোট বইয়ের লেখিকা, পেশায় আঁকিয়ে ও নেশায় পাঠক ও কিঞ্চিত লেখক। এর আগে তার লেখা একটি গল্প বিষান্তক আমরা 2টি পর্বে পরিবেশনা করেছি। সমগ্র পরিচালনা, পরিকল্পনা ও গল্পের সূত্রধার আমি প্রীতম। গল্প পাঠ ও সাউন্ড এফেক্টস ব্রতদীপ। বিভিন্ন চরিত্রে প্রভাকর, ইভান, অনুভব, সায়ন্তন, শ্রীরূপ, অর্পিতা, কুন্তল, ব্যোমকেশ ও প্রীতম। প্রচ্ছদ অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা দীপিকা মজুমদারের রহস্যময় মুস্তাং। সামান্য বেলা করেই আজ ঘুম ভাঙল আদিদেবের। আগের দিন বেশি রাত করে ঘুমোতে যাওয়ার ফল। মাঝরাতে কখন লোডশেডিং হয়েছিল খেয়াল নেই। ভোরের দিকে বিদ্যুৎ এলো। সবে মাত্র মোবাইলটা চার্জারে লাগিয়ে প্লাগের সুইচ অন করেছিল, ঠিক তখনই আবার লোডশেডিং। এক রাশ বিরক্তি আর এক পেয়ালা ঘন দুধের চায়ের কাপ হাতে নিয়ে হোটেলের করিডোরে এসে দাঁড়ায় আদি। চোখের সামনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে ঘন সবুজ পাহাড়ের দল। ছন্দের নিয়মে বাঁধা ছড়া কবিতার মতো সমমাত্রায় নয়, অনিয়মিত, উঁচু নিচু, এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে নিজের আধিপত্য অস্তিত্বকে প্রকট করে দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়া, ঠিক আদিদেবের জীবনের মতো। গতে বাঁধা চাকরির জীবন অপছন্দ আদিদেব উপাধ্যায়ের, তাই মেকানিক্যাল পাশ করেও গতে বাঁধা চাকরির জীবনকে লাথি মেরে গলায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়েছিল। তখন কি আর জানতো যেই ক্যামেরাই তার রুজির সন্ধান দেবে? ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়াই চাকরির ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ালো। কৈশোরের নিছক শখকে বাঁচিয়ে রাখতে অফিসে বারংবার ছুটি নিতে হতো আদিদেবকে। কখনো 1 সপ্তাহ, কখনো 1 পক্ষ। বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি চাওয়া আর কর্তাদের মুন্ডু চাওয়া প্রায় সমান। তাই যখন সময় উপস্থিত হলো তখন নেশা আর পেশার মধ্যে নেশাকেই নির্বাচন করেছিল আদি। গতে বাঁধা চাকরি সে এখন করে না। প্রথম সারির বেশ কয়েকটা ট্রাভেল ম্যাগাজিনের অ্যাসাইনমেন্ট থেকে পাওনা টাকা আর বাবার রেখে যাওয়া বিশাল পৈতৃক বাড়ির ভাড়া দিয়ে চলে যায়। এইরকমই এক নামী ট্রাভেল ম্যাগাজিনের পুজো সংখ্যার কভার স্টোরি করার অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে নেপাল এসেছে আদিদেব। নেপালের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো বাঙালিদের কাছে খুব পরিচিত। তাই এবারের অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য ছিল নেপালের কিছু আনটাচ জায়গাগুলোকে তুলে ধরা। অথচ 3 দিন হলো আদি পোখরা এসেছে। সেই থেকে সমানে বৃষ্টি পড়ে চলেছে। সময়টাও প্রাক বর্ষা, মে মাস। পাহাড়ি এলাকা হলেও গরম এবং লোডশেডিং এখানেও সঙ্গী।
ভেবেছিল পোখরার আশেপাশের উপজাতিদের গ্রামগুলো ঘুরে কয়েকটা ভালো ছবি ও তথ্য নিয়ে দুর্দান্ত একটা আর্টিকেল নামাবে, কিন্তু বৃষ্টি বাদলার সময়টাই প্রতিকূল। চায়ের কাপ হাতে মেঘলা দিনে দূরের পাহাড় দেখছিল আদিদেব। সামনেই পোখরার বিখ্যাত লেক ফেওয়া লেক। লেকের ওপারে ছোট্ট টিলার উপরে সাদা ধবধবে মন্দির থেকে মাইকে মন্ত্রোচ্চারণ গুঞ্জরিত বাতাসে। মন্দিরের নাম বিন্দুবাসিনী, কেউ কেউ বলেন বিন্ধবাসিনী। এইসব আদির চেনা জায়গা, কাজের খাতিরে আগেও দুবার আসা হয়েছে তার। এই মুহূর্তে ওই মন্দির বা লেকের দিকে গেলে অন্তত জনাদশেক বাঙালির দেখা মিলবে, তাই নতুন কোনো কভার স্টোরির জন্য ওসব জায়গা বেমানান। এডিটরের হুকুম ছিল, এবার কিছু অন্যরকম ভার্জিন জায়গার সন্ধান নিয়ে আসুন তো মিস্টার উপাধ্যায়। আমরা জানি এই কাজ একমাত্র আপনিই পারবেন। আদিদেব জানে এডিটরের বলা শেষ বাক্যটি ছিল তোষামতি। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার প্রতুল তথ্যের জগতের সাথে প্রতিযোগিতার সময় আজ বাঙালি অথবা যে কোনো জাতির কাছে ভার্জিন জায়গা বলে অবশিষ্ট কিচ্ছু নেই। মানুষ সব জায়গাতেই নিজের ছাপ ছেড়ে আসছে। তবে সময় প্রতিকূল হলেও আদির বিধি যে একেবারে বাম তাও নয়। হোটেলের 3 তলার করিডোরের রেলিং দিয়ে নিচের লনের দিকে তাকাতেই সে প্রতাপ তামাংকে দেখতে পেল। প্রতাপ তামাংয়ের সাথে আরও একজন স্থানীয় লোক। সেই লোককে যাকে নিয়ে আসার কথা ছিল প্রতাপের। আদি যেদিন পোখরায় এসে পৌঁছয় সেদিন বিকেল থেকে তুমুল বৃষ্টি হলেও পরের দিন ভোরে আকাশ পরিষ্কার ছিল। পাহাড়ে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা চলতেই থাকে, তাই হোটেলে চেক ইন করেই একটা 2 চাকা ভাড়া নিয়ে রেখেছিল সে। ভোরের আলো ফুটতেই 2 চাকা নিয়ে আদি পৌঁছে যায় পোখরা ভিউ পয়েন্ট। ছোট্ট সমতল চাতালের উপরে দেশি বিদেশিরা ট্রাইপড নিয়ে ভিড় জমান। অন্নপূর্ণা রেঞ্জের প্রতিটা শৃঙ্গের ওপরে প্রথম সূর্যালোক কাঞ্চন বর্ণে প্রতিফলিত হয়ে স্বর্গীয় দৃশ্যের অবতারণা করে। সে দৃশ্যের সাক্ষী হতে দলে দলে ছুটে আসেন পর্যটক। একদম বাঁয়ে ধবলগিরি, তারপর তিকোনা খাড়া শৃঙ্গ মাচ্ছাপুচ্ছর। নেপালি ভাষায় এর অর্থ মাছের লেজ। একদম শেষে অন্নপূর্ণা, অন্নপূর্ণা সাউথ আর নর্থ। আদি অন্নপূর্ণা রেঞ্জে সূর্যোদয়ের ছবি আগেও তুলেছিল বলে ক্যামেরা নিয়ে হামলে পড়ল না। চাতালের একপাশে 2 ধাপ পাথরের সিঁড়ি বেয়ে নিচে নেমে চায়ের দোকানে একবার চা নিয়ে সেই স্বর্ণালী সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক সেই সময় এসেছিল রূপমের ফোন। রূপম আদির চেয়ে 1 ক্লাস সিনিয়র হলেও প্রায় বাল্যবন্ধু বলা যায়। রূপম কাঠমান্ডুতে একটি আয়ুর্বেদিক কোম্পানিতে কর্মরত। আদি আসার খবর পেয়েই ফোন করেছিল রূপম। কথা হচ্ছিল নেপালের আনএক্সপ্লোর জায়গা নিয়ে। আদির কথোপকথন শুনেই প্রতাপ তামাং এগিয়ে এসেছিল। পরিষ্কার বাংলায় বলেছিল, আপনি চাইলে একটা জায়গার হদিশ আমি দিতে পারি। একটু দূর হবে, কিন্তু একেবারে অন্যরকম এক্সপিরিয়েন্স। আদি দেখল নেপালি লোক স্পষ্ট বাংলায় বলছে। সম্ভবত এই চায়ের দোকানের মালিক। প্রথমটায় আদি নেপালি স্থানীয় লোকের মুখে বাংলা শুনে হকচকিয়ে গেলেও পরে ভাবল বাঙালি পর্যটকরা নেপালে যেভাবে বিগত 2 দশকে পাড়ি জমিয়েছেন, তাতে নেপালিরা বাংলা বলবে, এতে আশ্চর্যের কিচ্ছু নেই। রূপমের ফোন ছেড়ে আদি বলেছিল, কিরকম জায়গা? প্রতাপ তামাং বলেছিল, আপার মুস্তাং জেলার লোমান্থাং চলে যান। তিব্বতীদের গ্রাম, সম্পূর্ণ তিব্বতী কালচার। আগামী কয়েকদিনের মধ্যেই ওদের একটা বার্ষিক উৎসবও আছে শুনলাম। যাওয়ার রাস্তাটাই বেশ খারাপ, তবে ভাগ্য ভালো থাকলে আর একটু বেশি খরচা করতে পারলে পোখরা থেকে জামসাম পর্যন্ত ফ্লাইট পেয়ে যাবেন। তিব্বত না গিয়ে সম্পূর্ণ তিব্বতের আমেজ পাওয়া যায় এমন বেশ কয়েকটা গ্রাম ভুটান, সিকিম অথবা লাদাখের দিকেও আছে। তবে আদিকে বার্ষিক উৎসবের ব্যাপারটা আকৃষ্ট করল। প্রতাপ তামাংয়ের কাছে আরও কয়েকটা তথ্য জেনে নিজের নাম আর হোটেলের ঠিকানা দিয়ে ফিরে এসেছিল সে। হোটেলে ফিরে লোমান্থাংয়ের কথাটা রূপমকে জানাতেই সে বলেছিল, লোমান্থাংয়ের নামটা আমিও শুনেছি, যাওয়া হয়নি কোনোদিনই। ওদিকটা কিন্তু শুনছি একদম ড্রাই আর রিমোট এরিয়া। ইন্টারনেট ঘেটেও কিছুটা তথ্য নিয়েছিল আদি।
নিকটবর্তী গ্রাম আর বৌদ্ধ মনস্ট্রির ছবি দেখে উৎসাহিত হয়েছিল। ঠিক করেছিল জমসম পর্যন্ত ফ্লাইটেই যাবে, সেখান থেকে গাড়ি নিয়ে লোমান্থাং। রূপমও জানিয়েছিল দুদিনের মধ্যে প্ল্যান করলেও সেও আদির সাথে যেতে রাজি। প্রতাপ তামাং বলেছিল লোমান্থাংয়ের একজন স্থানীয় লোকের সাথে পরিচয় করিয়ে দেবে। সেই লোককেই সঙ্গে নিয়ে হয়তো প্রতাপ আসছে। সাথের লোকটিকে নিয়ে প্রতাপ তামাংকে করিডোর ধরে এগিয়ে আসতে দেখল আদি। প্রতাপ তামাং কাছে এসে নমস্কার জানিয়ে বলল, স্যার, এর নাম জিগমে জাংপা। এর বাড়ি লো মান্থাংয়ে। ও আজ দুপুরে বাসে বাড়ি ফিরবে। দুদিন বাদে ওদের বার্ষিক উৎসবটা শুরু হচ্ছে। আপনি চাইলে লো মান্থাংয়ে জিগমের বাড়িতে গিয়ে থাকতে পারেন। প্রতাপ তামাঙ্গের সাথের লোকটির দিকে ভালো করে দেখল আদি। মাঝারি উচ্চতার ফর্সা মঙ্গোলিয়ান ধাঁচের মুখে সরু চোখ, পাতলা ঠোঁট, তামাটে চুল, মুখের উপরে অজস্র বলিরেখার ছাপ। তবে বয়স বোঝা যায় না, 20 হতে পারে, আবার 40ও। আদি প্রশ্ন করল, আজ বিকেলের দিকে আমার এক বন্ধুর আসার কথা আছে, সম্ভবত সেও সাথে যাবে। আমরা দুজন থাকলে অসুবিধা হবে না তো? প্রতাপ জিগমেকে নিজেদের ভাষায় কিছু একটা বলল। জিগমেও দুর্বোধ্য ভাষায় কিছু উত্তর দিল প্রতাপকে। তারপর প্রতাপ বলল, না না, কোনো অসুবিধা হবে না স্যার। তবে আপার মুস্তাং তো একসময় সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল, তাই ওদিকটা যেতে গেলে আপনাকে একটা পারমিট করাতে হবে। আমি হোটেলের ম্যানেজারকে সব বলে দিয়ে যাব, ওকে টাকা দিলেই ও সব করিয়ে রাখবে। তারপর একটু থেমে আবার প্রশ্ন করল, স্যার, আপনি কি জমসম থেকে লোমান্থাং গাড়িতে যাবেন? হ্যাঁ, আর তো কোনো অপশন দেখছি না। কেন বলো তো? না স্যার, বলছিলাম ওখানে আমার এক ভাই আছে, আপনি যদি ওর গাড়িতে যান। আসলে কম বয়সী গরিব ছেলে তো স্যার, তবে ড্রাইভিংয়ের হাত কিন্তু খুবই ভালো। তাছাড়া ওদিকটা অনেকবার গেছেও, মোটামুটি সব চেনে। আপনাকে আশেপাশে সব ঘুরিয়ে দেখাতেও পারবে। আদি দুদিন ধরে ভাবছিল ওর মুস্তাং যাওয়া নিয়ে প্রতাপ তামাঙ্গের এত উৎসাহ কেন। আসল ঘটনা এতক্ষণে বুঝল সে। নেপালের বেশিরভাগ অর্থনীতি পর্যটক নির্ভর। দুটো পয়সা বেশি রোজগারের জন্য এরা সমতলের লোকেদের থেকে অনেক বেশি পরিশ্রম করে। ঠিক আছে প্রতাপ, তুমি আমাকে তোমার ভাইয়ের নাম, ফোন নাম্বার দিয়ে দিও। কিন্তু এই জিগমে জংপার সাথে কথাবার্তা চলবে কিভাবে? মানে ও কি আমাদের ভাষা বুঝবে? প্রতাপ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ও কাজ চালানোর মতো হিন্দি বলতে পারে। প্রয়োজনীয় ফোন নাম্বার ও আরও কিছু তথ্য বিনিময় করার পর প্রতাপ তামাং আর জিগমে জংপা প্রস্থান করল। ফিরে যাওয়ার আগে জিগমের সাথে হিন্দিতে দু একটা বাক্য বিনিময় হলো আদির। লোমান্থাং সহ সমস্ত আপার মুস্তাঙ্গের শহরগুলোতে বিদ্যুৎ প্রায় থাকেই না, তাই বিদ্যুৎ যতক্ষণ থাকবে তার মধ্যেই যেন নিজেদের মোবাইল আর ক্যামেরা চার্জ দিয়ে রাখে। দুপুর থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি বিকেলের দিকে মুষলধারে পড়তে আরম্ভ করল। বৃষ্টিতে এক প্রকার কাক ভেজা হয়ে সন্ধেবেলায় রূপম এসে হাজির। মুস্তাং যাওয়ার প্রস্তাবে সেও উৎসাহিত, তবে রূপমের উৎসাহ আদির মতো অন্যরকম পরিবেশে থাকা বা তিব্বতীয় জনজাতির সাথে তাদের বার্ষিক উৎসব পালনের কারণে নয়। রূপমের কাছে মুস্তাঙ্গের বিশেষত্ব হল সেখানকার দুষ্প্রাপ্য কিছু ভেষজ গাছপালা, যা দিয়ে সেখানকার স্থানীয় চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন। পরের দিন জনাভিষেক পর্যটকদের নিয়ে ছোট্ট বিমান যখন পোখরা ছেড়ে উঠল তখন বাজে সকাল 9টা। ভোরের দিকে আবহাওয়া অনুকূল না থাকায় বিমান 4 ঘন্টা দেরিতে উড়ে। গতকাল রাতে ডিনার করার পর হোটেলের ম্যানেজার ওদের অনুমতিপত্র দিতে এসে বলেছিলেন, মুস্তাং যাচ্ছেন স্যার, ওদিকে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একদম থাকে না। তথ্যটা আদির কাছে বিস্ময়কর নয়, এরকম সে আগেই অনুমান করেছিল। তাই ম্যানেজারের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। ম্যানেজার এরপর কাছে এসে গলা নামিয়ে আবার বললেন, ফটোগ্রাফি করতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, শুনেছি ওদিকটায় নাকি আজকাল অ্যান্টি সোশ্যালিস্টদের খুব উপদ্রব বাড়ছে। ম্যানেজারকে এবারেও কোনো উত্তর দেয়নি আদি। এই কয়েক বছরে কম জায়গা তো সে ঘোরেনি। অ্যান্টি সোশ্যালিস্টদের দৌরাত্ম্য পৃথিবীর প্রায় সব দেশেই আছে।
বিমান যখন ওদের জমসমে নামালো তখন দুপুরের মতো আলো ঝলমলে কিন্তু শীতল আবহাওয়া। সময় যদিও সবে সকাল 9:30। এ পর্যন্ত যতবার নেপালে এসেছে আদি প্রতিবারই ঘন সবুজের সমারোহ দেখেছে, কিন্তু জমসমে এসে মনে হলো প্রকৃতি যেন সবুজ বিস্তারে কার্পণ্যের ছাপ ছেড়ে গিয়েছে। এখানকার গাছপালা নেপালের অন্যান্য জায়গার তুলনায় খর্বাকৃতি, জায়গায় জায়গায় ঘাস জাতীয় সবুজের ছোঁয়া ছাড়া জমসম হরিৎ শূন্য। রনওয়ের কালো পিচঢালা রাস্তায় নেমে সবার প্রথমে চারপাশে মাথা ন্যাড়া পাহাড় চোখে পড়ে। পোখরার চেয়ে জমসমের ঠান্ডা ও উচ্চতা অনেক বেশি। এয়ারপোর্টের বাইরে এসে প্রতাপ তামাঙ্গের দেওয়া ওর ভাইয়ের নম্বরে ফোন করলো হাতি। ওপাশে রিং হতেই একজন রিসিভ করে হিন্দিতে বলল, সালাম সাহেব, এয়ারপোর্টের বাইরেই আছি। আপনার গাড়ির নম্বর কত? গাড়ির নাম্বার জেনে সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল রূপম আর আদি। কিছুটা এগিয়ে যেতেই একটা হুড খোলা জিপ গাড়ির নাম্বারের সাথে প্রতাপ তামাঙ্গের ভাইয়ের দেওয়া গাড়ির নাম্বার মিলে গেল। গাড়ির সামনেই বাদামি হাফ জ্যাকেট পরিহিত এক নেপালি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আদি আর রূপমকে গাড়ির দিকে হেঁটে আসতে দেখে সেও চিনতে পেরেছে। সামনে এগিয়ে এসে দুজনের হাত থেকে ব্যাগপত্র নিয়ে গাড়ির পেছনে তুলতে লাগল। আদি দেখল প্রতাপ তামাং ওর ভাইয়ের বয়স যতটা কম বলেছিল ঠিক ততটাও কম বয়স নয়। হৃষ্টপুষ্ট বছর 30-এর যুবক। নাম জিজ্ঞেস করে জানা গেল অর্জুন তামাং। জমসম এয়ারপোর্টের রাস্তা ছেড়ে কিছুটা এগিয়ে আসতেই দেখা গেল রাস্তার ধারে লোকজন বসে স্থানীয় ভাষায় গান বাজনা করছে। ড্রাইভার অর্জুন জানালো ওরা মুক্তিনাথ যাত্রী। পথের ধারে বাসের অপেক্ষায় এভাবেই সময় পার করছে। পুরো জমসম উপত্যকাকে ঘিরে আছে ধূসর পাহাড়ের মাথা। তারই মাঝে পাথরের বা কাঠের ঘরবাড়ি বানিয়ে জনপদ গড়ে উঠেছে। কয়েক জায়গায় যে হরিয়ালির ছোপ দেখা যায় সেগুলো শস্যক্ষেত। কোথাও কোথাও ছোট ছোট ঝোপের আড়াল থেকে লাল বা গোলাপি রডোডেন্ড্রন নুকিয়ে দেয়। রূপম অর্জুনকে জিজ্ঞেস করে, তোমাদের নেপালি ভাষায় রডোডেন্ড্রনকে কি যেন বলে অর্জুন? অর্জুন বলে, লালি গুরাস। আদি ক্যামেরা বের করে লেন্স ঘুরিয়ে ছবি তোলার চেষ্টা করে। ড্রাইভারকে বলে মাঝে মাঝে গাড়ি থামাতে। আদির কথায় অর্জুন হেসে বলে, এসব তো কিছুই না, আরো ভালো ছবি তোলার সুযোগ পাবেন। ড্রাইভার অর্জুন তামাং রুক্ষ পাহাড়ি রাস্তা ধরে একে বেঁকে গাড়ি চালাতে থাকে। বেলা বৃদ্ধির সাথে শীতল মরুভূমিতে বাতাসের গতি এতই বেশি হয় যে ঝুরঝুরে বালির সাথে ছোট নুড়িও উড়ে এসে চোখে মুখে বিঁধে যায়। ক্রমশ জমসম উপত্যকা ছেড়ে ওরা শীর্ণকায়া কালীগণ্ডকী নদী পার করে গাড়িতে বসে। মে মাসের সময় বলি কালীগণ্ডকীর বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া যায়, না হলে বর্ষাকালে অতি দক্ষ ড্রাইভারও এই কালো জলের উপরে গাড়ি নামানোর সাহস দেখাবে না। কালীগণ্ডকীকে কখনো বামে কখনো দক্ষিণে রেখে গাড়ি পৌঁছয় কাগবেনি গ্রামে। অর্জুন বলে, সাব, আপনারা এখানেই লাঞ্চ সেরে নিলে সব থেকে ভালো হয়। লোমান্থাং পৌঁছতে আমাদের বিকেল হয়ে যাবে। কাগবেনির পর আর ভালো খাবার কোথাও পাবেন না। গাড়ি থেকে নেমে আড়মোড়া ভাঙছিল রূপম। আদি রাস্তার ধারে একটা পাথরের উপর সাইনবোর্ডের উপরে লেন্স জুম করে অর্জুনকে প্রশ্ন করল, আমরা তো মনে হয় সোজা নর্থের দিকে যাব। কাগবেনির একেলাভাট্টি থেকে ডান দিকের এই রাস্তা ধরেই তো মুক্তিনাথ যাওয়া যায়, তাই না? হ্যাঁ, এই পথেই মুক্তিনাথ যেতে হয়। আগে এই রাস্তা ছিল না, পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হতো। এখন বাস মুক্তিনাথ পর্যন্ত পৌঁছে যায়। আর এই কাগবেনি গ্রাম দেখছেন, এখান থেকেই শুরু হচ্ছে নিষিদ্ধ আপার মুস্তাং। তা আপনারা সাথে করে পারমিট এনেছেন তো? হ্যাঁ, পারমিট করাই আছে। দু একটা ছবি তুলে ঘাড় ঘুরিয়ে দেখে আদি। রুক্ষতা যেন আরো স্পষ্ট এখানে। পোখরায় থাকতেই গুগল কেটে দেখেছিল আদি, আপার মুস্তাং আসলে বৃষ্টিচ্ছায় অঞ্চল। কাগবেনিতে লাঞ্চ করার সময় থেকেই বারবার ঘড়ি দেখছিল অর্জুন। পাহাড়ে সূর্যাস্ত তাড়াতাড়ি হয় যদিও, তবুও সবে মাত্র 11:30 বাজে।
এখনো অনেক সময় বাকি। অর্জুনকে বারংবার সময় দেখতে দেখে আদি জিজ্ঞেস করে, কি হলো অর্জুন, বারবার সময় দেখছো যে? এনি প্রবলেম? না না স্যার, প্রবলেম কিছু না, মানে আমাকে আসলে এতটা পথ গিয়ে আবার বেক করতে হবে। কিন্তু আমরা তো 3 দিন থাকবো, ফেরার সময় তোমাকে পাবো কোথায়? সে আপনি আমাকে একটা ফোন করে দিবেন, আমি পৌঁছে যাব, কিন্তু এখানে রাতে থাকতে পারবো না। অর্জুনের কথায় আদির মনে হয় যে ও কিছু গোপন করার চেষ্টা করছে, কিন্তু তারপর ভাবলো অর্জুন এখানকার স্থানীয় লোক, এইসব তিব্বতী গ্রাম ওর ভালো নাও লাগতে পারে। তাছাড়া নিজের কাজ ছেড়ে ওদের সাথে 3 দিন পড়ে থাকার কোনো মানে হয় না ওর। কাকবেনি ছেড়ে আরও বেশ কয়েক কিলোমিটার উত্তরের দিকে এগোতেই পড়ল ছুসাং গ্রাম। গ্রামের জনপদ ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গেলে খোলা প্রান্তরের উপরে আরও বেশ কয়েকটা 4 চাকা ও 2 চাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেল পাহাড়ের পাদদেশে। মূল রাস্তা থেকে অর্জুনও সেদিকে গাড়ি নামিয়েছিল। রূপম হঠাৎ উত্তেজিত হয়ে প্রশ্ন করল, বলছি এটাই কি মুস্তাংয়ের সেই বিখ্যাত স্কাই কেভ? অর্জুন খুশি হয়ে বলল, হ্যাঁ, মুস্তাং এসেছেন আর স্কাই কেভ দেখবেন না তা কি হয়? আসলে এই কারণেই আমি তাড়াহুড়োটা করছিলাম, আপনারা এখানে সূর্যের আলোয় যাতে ভালো ছবি পান আর কি। আদি আর রূপম পাহাড়ের পাদদেশের দিকে হেঁটে এগিয়ে যেতে লাগলো। পেছনে অর্জুন। লালচে কমলা পাহাড়ের গায়ে দূর থেকে পায়রার খোপের মতো অসংখ্য ছিদ্র দেখা যায়। কাছে গেলে বোঝা যায় সেসব গুহায় প্রবেশ করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। পাহাড়ের ঢাল প্রায় 90 ডিগ্রি খাড়া ও সমান। ঢাল বেয়ে পাহাড়ে চড়াও দুষ্কর। রূপম অবাক হয়ে তাকিয়েছিল গুহা মুখগুলোর দিকে। বলল, পরীক্ষা করে দেখা গেছে গুহাগুলো কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, এগুলো ম্যানমেড গুহা। গুহার ভেতর খনন করে প্রচুর তিব্বতী ধর্ম সংক্রান্ত পুঁথি, দেবদেবীর মূর্তি, উপাসনার সামগ্রী, এমনকি মানুষের কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে। সেসব প্রায় সহস্র বছর প্রাচীন। ধারণা করা হয় এই গুহাগুলো একসময় বৌদ্ধ ধর্মের বজ্রযান তন্ত্র চর্চার পীঠস্থান ছিল। ভাবতে পারিস তিব্বতী লামারা এত উঁচুতে অবস্থিত গুহায় কিভাবে চড়ত? আদি রূপমের কথার কোনো জবাব দেওয়ার আগেই অর্জুন বলল, স্যার, এই যে ছুসাং গ্রামের 3টে ভাগ, ঠিক আছে? উত্তরে নরসিংহ নদীর ওপারে তাংমা, এপারে ব্রাগা, আর এই দিকটা কালীগণ্ডকী নদীর ধারে চিকাপ। ওকে, এই 3টে জনপদকে ঘিরেই আছে ছুসাং পাহাড়। পাহাড়ে গায়ের সবচেয়ে নিচের দিকে যে গুহামুখ, তাও মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে। এরকম প্রায় 5টি স্তরে গায়ে গায়ে লাগিয়ে এই গুহা বানানো। সবচেয়ে নিচের গুহায় প্রবেশ করার জন্য একটা কাঠের অস্থায়ী সিঁড়ি বানানো আছে। সেই সিঁড়ি বেয়ে নিচের গুহামুখে প্রবেশ করা যায়। আদি আর রূপম সিঁড়ি বেয়ে একটা গুহার মুখে প্রবেশ করল। লক্ষ্য করলে স্পষ্ট দেখা যায় গুহার দেওয়ালে এখনো মানুষের হাতে আঁকা বৌদ্ধদের দেবদেবীর ছবি। সূর্যের আলো গুহামুখ দিয়ে প্রবেশ করে অদ্ভুত এক আলো আধারের সৃষ্টি করেছে। আগে প্রবেশ করা পর্যটকদের মধ্যে কয়েকজন ভারতীয় ছাড়া বেশিরভাগ বিদেশি। 2-1 বিদেশির কথাবার্তায় আদি আর রূপম জানতে পারল ওরাও লোমান্থাংয়ের দিকেই যাচ্ছে। ক্যামেরার লেন্স খুলে কাঁধের ঝোলা ব্যাগে রাখতে রাখতে গুহার বাইরে বেরিয়ে এসেছিল আদি। হঠাৎ গুহার ভেতর থেকে একজন মহিলার আর্ত চিৎকার শুনে ভেতরে ছুটে গেল আদি। রূপম সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিল। আদিকে গুহায় ফেরত যেতে দেখে সেও পিছু নিল। গুহার ভেতরে যে সরু গলির ভেতর থেকে শব্দ এসেছিল, সেখান থেকে কিছুক্ষণ আগেই ওরা ঘুরে এসেছিল। জায়গাটা একটা ঘুরন্ত সিঁড়ির মতো। সিঁড়ি এঁকে বেয়ে উপরতলার ঘরের দিকে উঠে গিয়েছে। সেই পথ দিয়ে কোনো মতে একজন পেরোতে পারে। সাথে আলোর ব্যবস্থা না থাকলে অন্ধ গলিতে এগোনো অসম্ভব প্রায়।
আদি সিঁড়ির কাছে গিয়ে দেখল একজন বিদেশি মহিলা সারা গায়ে ধুলো মেখে সিঁড়ির সামনে গুহার মেঝেতে বসে আছে। আশেপাশে তার সঙ্গীরা ভীত সন্ত্রস্ত মুখে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে। বিদেশি মহিলার বক্তব্য থেকে জানা গেল যে তিনি একটা টর্চ নিয়ে সরু সিঁড়ি বেয়ে কিছুটা উঠতে পেরেছিলেন, কিন্তু খানিকটা এগিয়ে যাওয়ার পরই মানুষের কবজি থেকে একটা কাঁটা পচা গলা হাত পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি যে ওটা মানুষের হাত, কিন্তু পরে টর্চের আলো ফেলে হাতের আঙুলের অবস্থান দেখে চিনতে পারেন। আদি কিট ব্যাগ থেকে ছোট টর্চটা বের করে সিঁড়ি দিয়ে উঠে যায়। স্থানীয় গাইডদের বাধা দেওয়া সত্ত্বেও উপরের গুহা কক্ষের ভেতরে চিপচিপে শরীরটা গলিয়ে দেয়। উপরের কক্ষ গাঢ় অন্ধকারে ঢেকে আছে। ঘরটা চৌকো, গোল না ষড়ভুজ কিছুই বোঝা যাচ্ছে না। শুধু কোনো প্রাণী দেহের পচা গন্ধে সারা শরীর গুলিয়ে উঠছে। এক হাতে নাকে রুমাল চাপা দিয়ে অন্য হাতে টর্চ নিয়ে সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়েছিল আদি। টর্চের আলো মেঝে ফেলতেই চমকে উঠেছে। পায়ের সামনেই পড়ে আছে মানুষের কাটা হাত। পচে গেলেও চিনতে অসুবিধে হয় না যে হাতটা কোনো পুরুষের। টর্চের আলো ঘরের মেঝে ঘুরিয়ে দেখে আদি। সেখানে আর কোনো দেহাংশ পড়ে না থাকলেও রক্তের ধারা শুকিয়ে ছড়িয়ে আছে। ঘরের ধুলোময় মেঝের উপরে ইতস্তত ছড়িয়ে আছে কিছু মানুষের পায়ের ছাপ। আদি যথেষ্ট নির্ভীক হলেও ঘরের ভেতরে আর এগিয়ে যেতে সাহস পায় না। পর্যটকদের সাথে আসা গাইডদের মুখে মুখে পুলিশে খবর দেওয়ার ব্যাপারটা ছড়িয়ে গেছে। আদি আর রূপম গুহার বাইরে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে অর্জুনকে আশেপাশে কোথাও দেখতে পেল না। আদি গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, ওপরের ঘরের মেঝেতে কাটা হাত আর রক্তের দাগ ছাড়া মানুষের পায়ের ছাপও ছিল। রূপম বলে, পায়ের ছাপগুলো কি কোনো পর্যটকদের হওয়া অসম্ভব? ওপরের ঘরগুলোতে সচরাচর কেউ যায় না। এক্সক্যাভেশন পার্টি অথবা ট্রেকার ছাড়া ওপরের ঘরে প্রবেশ করার আগ্রহ সাধারণ পর্যটক দেখাবে বলে মনে হয় না। কথা বলতে বলতেই গাড়ির কাছাকাছি এগিয়ে এসেছিল ওরা। অর্জুনকে মোবাইলে কারো সাথে স্থানীয় ভাষায় তর্ক করতে শোনা গেল। ওদের গুহা থেকে ফিরে আসতে দেখে মোবাইল ছেড়ে গাড়ির স্টিয়ারিংয়ে হাত লাগালো অর্জুন। গুহার ভেতরে মানুষের কাটা হাতের ব্যাপারটা নিয়ে আদি তখনও ভেবে চলেছিল। সুযোগ বুঝে অর্জুনকে প্রশ্ন করল, আচ্ছা, এই স্কাই কেভে রাতের দিকে পাহারা থাকে? অর্জুন ভুরুজোড়া দ্বিতীয় বন্ধনীর চেয়েও বেশি মেকিয়ে বলল, গুহার দিকে রাতে পাহারা তো দূর, কোনো চোর ডাকা তো ভুলে ওদিকে যাবে না স্যার। সূর্যাস্তের পর আর গুহার দিকে কেউ যায় না। স্বভাব সিদ্ধভাবেই আদির মুখ থেকে বেরিয়ে আসে, কি? অর্জুন একটু ইতস্তত করে বলল, লোকে বলে রাতের দিকে গুহায় খারাপ আত্মারা জেগে ওঠে। আপনারা শহরের লোক, জানি বিশ্বাস করবেন না, কিন্তু গ্রামের লোকেরা এসব খুব মানে। অর্জুনের উত্তর শুনে রূপম আর আদি মুখ চাওয়াচাওয়ি করে। গতকাল থেকে যদিও ঝাঁঝালো গন্ধটা নাকে সয়ে গিয়েছিল আদির, কিন্তু সকালেই ঘুম থেকে জেগে উঠে আবার অস্বস্তিটা ফিরে এলো। গতকাল বিকেলের দিকে ওরা লোমান্থাঙে এসে পৌঁছয়। লোমান্থাং ধূসর পাহাড়ে ঘেরা শীতল মরুভূমির মাঝে গজিয়ে ওঠা গ্রাম, যা ত্রয়োদশ শতাব্দীতে লো সাম্রাজ্যের রাজধানী ছিল। এই গ্রামের মূল বৈশিষ্ট্য হল গ্রামের চারপাশ উঁচু সাদা দেওয়াল দিয়ে ঘেরা। এর থেকেই বোঝা যায় তিব্বতীরা নিজেদের গোপনীয়তা সম্পর্কে কতটা সচেতন। লোমান্থাং পৌঁছে জিগমে জংপার সাথে দেখা হতেই অর্জুন ওদের জিনিসপত্র হস্তান্তর করে তড়ি ঘড়ি বিদায় নেয়। অর্জুনের এই পালিয়ে যাওয়ার কারণ প্রথমে অনুমান করা শক্ত হলেও জিগমে সন্দেহ নিরসন করল। জিগমে বলল,
এই গ্রামে বাইরের কেউ এসে সহজে রাত কাটাতে চাইছে না। গ্রামে অপদেবতার অভিশাপ লেগেছে। আদি অবাক হয়ে প্রশ্ন করে, অপদেবতা মানে? জিগমে বলে, হ্যাঁ, মাস ছয়েক ধরে রাতের দিকে কেউ গ্রামের দেওয়ালের বাইরে গেলেই আর ফিরে আসছে না, এমনকি তার লাশও পাওয়া যাচ্ছে না। প্রায় 8-10 জন এভাবে উধাও হয়ে গেছে। এদের মধ্যে একজন আবার বিদেশি পর্যটক। রূপম সঙ্গে সঙ্গে বলে উঠল, উধাও হয়ে গেছে মানে? কোনো জঙ্গলি জানোয়ার হয়তো খাবারের সন্ধানে এদিকে এসেছে, মানুষের রক্তের স্বাদ পেয়ে এখন মানুষ খুন করছে। জিগমে আদিদের বড় ব্যাগটা হাতে নিয়ে ওদের আগে আগে বাড়ির দিকে হাঁটছিল। রূপমের কথা শুনে হঠাৎ থেমে পেছন ফিরে বলল, প্রথমে আমরাও তাই ভেবেছিলাম। পাহাড়ের দিকে তুষার চিতা আছে, হয়তো খাবারের অভাবে গ্রামের দিকে নেমে এসেছে। কিন্তু ভাবুন স্যার, দেহাবশেষও পাওয়া যাবে না। তাই হয় জঙ্গলি জানোয়ার শিকার করলে খোঁজাখুঁজির পর কিছু চিহ্ন তো পাওয়া যাবে। রূপম ভেবে দেখল ব্যাপারটা সত্যি অদ্ভুত এবং জিগমের কথায় যুক্তি আছে। এর আগে গাছগাছটা সংগ্রহের জন্য বেশ কয়েকবার নেপাল সহ অন্যান্য জঙ্গলে গিয়েছে সে। সেখানেও গ্রামবাসীদের মুখে বাঘ বা নেকড়ের মানুষ শিকারের গল্প শুনে এসেছে। প্রতিবারই মানুষের শরীরের কোনো না কোনো দেহাবশেষ পাওয়া গেছে। কিছুটা হেঁটে একটা সাদা উঁচু বাড়ির সামনের বারান্দায় ব্যাগ নামিয়ে জিগমে বলেছিল, স্যার, একটা অনুরোধ আছে আপনাদের কাছে। রাতের দিকে একা একা দেওয়ালের বাইরে যাবেন না। দিনের বেলায় গ্রাম নিরাপদ। কাল থেকে আমাদের উৎসব। ছবি তুলুন, গ্রাম দেখুন। আপনাদের কিছু হয়ে গেলে এই গ্রামে টুরিস্ট আসা বন্ধ হয়ে যাবে। সাদা বাড়িটাই জিগমে জংপার বাড়ি। রাতের খাবার খাওয়ার সময় জিগমে ওর বাবা মা ও বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। জিগমে জংপার পূর্বপুরুষের মুস্তাঙ্গেই বসবাস ছিল। মুস্তাং নিবাসীদের মুস্তাঙ্গি বলা হয়। জিগমের বাবা সোনাম জংপা মৃদুভাষী, সম্ভবত নেশা করেন। অদ্ভুত একটা ঝিমানো ঘোরের মধ্যে থাকেন। তিনি এখানকার চিকিৎসক, যাকে স্থানীয় ভাষায় আমচি বলা হয়। আদি আর রূপমকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের পাশের ঘর থেকেই আসছিল সেই অদ্ভুত ঝাঁঝালো গন্ধটা। ঘরের ভেতরে উকি দিয়ে দেখে রূপম বলেছিল, লোকাল জড়িবুটি শুকোতে দেওয়া আছে, গন্ধটা এই ঔষধি গাছ থেকে আসছে। ঝাঁঝালো গন্ধ নাকি নিয়ে ঘুম ভাঙল আদির। ঘড়ি না দেখলে এখানকার পুরো দেওয়ালের পাথরের বাড়ির ভেতরে বসে সময় আন্দাজ করা খুব কঠিন। ঘরের দেওয়ালে জানলা বলতে মাথা থেকে প্রায় 2 ফুট উপরে একটা খুপড়ি মতো বাতায়ন। শীতের প্রকোপ থেকে বাঁচতে এই ব্যবস্থা। গ্রীষ্মকালেই ঠান্ডা বাতাসে হাত পা জমে যাওয়ার অবস্থা। শীতকালে আজকাল অনেক মুস্তাঙ্গি পোখরা বা কাঠমান্ডুতে গিয়ে আশ্রয় নেয়। ঘুম থেকে উঠে রূপমকেও জাগিয়ে দেয় আদি। দুজনে তৈরি হয়ে যখন বাইরে বেরোয় তখন প্রায় 7:30 বাজে। ওদের দুজনকে বেরোতে দেখে জিগমের মা পেমা জংপা 2 পেয়ালা বাটার চা এনে ওদের দেয়, সাথে শুকনো কিছু খাবার। গ্রামের প্রায় মাঝামাঝি জায়গায় শোয়েদ মনাস্ট্রি অবস্থিত। এটাই গ্রামের মূল মনাস্ট্রি। লাল হলুদ ছোট ছোট কাপড়ের টুকরো আর নানা রকম রং দিয়ে সাজানো হয়েছে মনাস্ট্রি। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা গেল এখন উৎসবের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তাই মনাস্ট্রি ঘুরে দেখতে হলে বিকেলে বা সন্ধ্যের দিকে এলে ভালো হয়। আদি বাইরে থেকে কয়েকটা ছবি তুলে সামনের দিকে পা বাড়ায়। জিগমে বলেছিল, শহীদ মনাস্ট্রি ছাড়াও আরও 2-1টা ছোট মনাস্ট্রি দেখতে পাওয়া যাবে। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে স্থানীয় লোকজনের সাথে সাথে বেশ কয়েকজন লামার সাথেও দেখা হলো। গ্রামের কেউ কেউ বেশ ভালো হিন্দি বলে। তাদের কাছে জানা গেল উৎসব উপলক্ষে আশেপাশের গ্রাম ও জেলা থেকেও প্রচুর লামারা এখানে এসে ভিড় করেছেন। সবাই আজ দুপুরে মনাস্ট্রি ও রাজবাড়ির প্রাঙ্গণে উপস্থিত হবেন। আদি আর রূপম হাঁটতে হাঁটতে গ্রামের উত্তর দিকের প্রান্তে এসে পড়েছিল প্রায়।
শেষের দিকে জনবসতি ক্রমশ পাতলা হয়ে আসছিল। উত্তর দিকে দেওয়াল বেশ কিছুটা দূরে তখনও। এদিকের বেশিরভাগ বাড়ি ঘর হয় ভেঙে পড়েছে, না হলে পরিত্যক্ত। লোকজনও বড় একটা দেখা যায় না। জনবসতির কোলাহল এখানে হঠাৎই শান্ত। কোথাও একটা মৃদু জলস্রোতের কুলকুল শব্দ শুনতে পেয়ে আদি বলল, ঝর্ণা বা নদী আছে নাকি এদিকটায়? রূপম উত্তর দিল, জানি না, শব্দটা শুনতে পাচ্ছি, তবে না থাকার কথাও নয়। নদী বা জলের উৎস আছে বলেই গ্রামটা আছে। শব্দের উৎসের সন্ধানে সামনে এগিয়ে যেতেই একটা অদ্ভুত দৃশ্য দেখল ওরা। সামনেই একটা ছোট মনস্ট্রির দালানে 3টে বিশালাকৃতি কালো কুকুর চিন দিয়ে বাঁধা। একটা কুকুর মুখে করে একটা কাপড়ের পুটুলি ধরে রেখেছে, আর সেই পুটুলি ছাড়ানোর জন্য একটা 7-8 বছরের বাচ্চা আপ্রাণ চেষ্টা করে চলেছে। বাকি দুটো কুকুর আক্রোশে গড়গড় করছে ছেলেটার দিকে তাকিয়ে। নেহাত চেন দিয়ে বাঁধা আছে কুকুরগুলো, না হলে ছেলেটাকে এতক্ষণে ছিঁড়ে খেয়ে ফেলার ক্ষমতা রাখে এক একটা কুকুর। রূপম সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে নিচু স্বরে বলল, কি বিশাল কুকুর না বাঘ? সত্যি, কুকুরগুলো সাধারণ কুকুরের তুলনায় আকার আয়তনে প্রায় 4 গুণ বড় এবং হিংস্র প্রকৃতির। এমনিতে পাহাড়ি এলাকায় রাস্তার কুকুরও সমতলের কুকুরের চেয়ে দ্বিগুণ বড় হয়, কিন্তু এই 3টি কুকুরের আকারের যেন তুলনাই হয় না। গায়ের লোম মসৃণ ও চকচকে, ধারালো দাঁত। আদি ওর ক্যামেরাটা রূপমের হাতে দিয়ে ধীরে ধীরে ছেলেটার দিকে এগিয়ে গেল। রূপম আদিকে এগিয়ে যেতে দেখে মৃদু প্রতিবাদ করে বলল, করছিস কি? আদি পেছন ফিরে ঠোঁটে আঙুল রেখে ওকে চুপ করতে ইশারা করল। প্রায় ফিসফিসিয়ে বলল, দেখছিস না ছেলেটা বিপদে পড়েছে। আদি কিছুটা এগিয়ে যেতেই কুকুরগুলোর মনোযোগ ছেলেটার উপর থেকে সরে গিয়ে পড়ল আদির উপরে, এবং দেখা মাত্রই চিৎকার জুড়ে দিয়েছে আরো জোরে। আদি পকেট থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে 2টো বিস্কুট নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে দিতেই পুটুলি ছেড়ে বিস্কুট দুটোর উপরে হামলে পড়ল 3টি কুকুর। কাপড়ের পুটুলিটা ছাড়া পেয়েই তুলে নিয়েছে ছেলেটা। আদির দিকে চেয়ে ফাটা ফাটা লাল গাল প্রসারিত করে হেসে হেসে নিজের ভাষায় ধন্যবাদ জানালো আদিকে। তারপর দুর্বোধ্য ভাষায় আতঙ্কিত চোখে আদিকে নানা রকম ভঙ্গিতে কিছু বোঝানোর চেষ্টা করল। আদি অনেক চেষ্টা করেও কিছু বুঝতে পারছিল না। রূপম এগিয়ে এসে বলল, ও সম্ভবত আমাদের এখান থেকে চলে যেতে বলছে, কোনো কারণে ভয় পেয়েছে হয়তো। রূপমের কথা ছেলেটা কিছু বুঝলো কিনা কে জানে। হঠাৎ বলল, কথাটা শেষ করেই পুটুলি কাঁধে নিয়ে দৌড়ে পালালো। আদি রূপমের দিকে হাত বাড়িয়ে বলল, ক্যামেরাটা দে। ক্যামেরা? কি করবি? দেখছিস না ছেলেটা এখান থেকে চলে যেতে বললো? জায়গাটা নিশ্চয়ই নিষিদ্ধ। মনস্ট্রির সামনে কুকুর বাঁধা আছে যাতে সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। চল এখান থেকে। আদির হাত ধরে টানতে লাগলো রূপম। আরে দাঁড়া, 2টো স্ন্যাপ নে, এখানে কেউ নেই। আদি ক্যামেরাটা রূপমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে লেন্স অ্যাডজাস্ট করতে শুরু করলো। যে পথে এসেছিল ওরা, সেই পথেই ফিরে এলো গ্রামের দিকে। বাড়ি থেকে বেরোনোর আগে জিগমে বলেছিল এই 3 দিন লাঞ্চ একটু আগেই সেরে ফেলতে হবে এখানে। উৎসবের জন্য দুপুরে সবাই রাজবাড়ির প্রাঙ্গণে জড়ো হয়। ঘরে ফিরে আদি ছবিগুলোকে ল্যাপটপে সংরক্ষণ করছিল। সকালের দিকে লোডশেডিং ছিল। এখন বিদ্যুৎ থাকায় মোবাইল আর ল্যাপটপ চার্জে বসিয়েছিল আদি। রূপম গায়ের জ্যাকেট খুলে একটা চেয়ারের উপরে রেখে আদিকে বলল, একটা জিনিস দেখবি? কি? আদি ল্যাপটপের মাউস প্যাডে আঙুল চালাতে চালাতে বলল। রূপম জ্যাকেটের পকেট থেকে 3টে গোল ধাতব জিনিস বের করে এনে সামনের টেবিলে রাখল।
আদি ওর মধ্যে থেকে একটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। জিনিসটা কোনো ধাতুর তৈরি বোতাম, যাকে কচ্ছপের আকৃতি দেওয়া হয়েছে। গায়ের উপরে খোলসে লাল আর সবুজ মিনাকারি করা। এরকম বস্তু যে খুব দুষ্প্রাপ্য বা আদি কোনোদিন দেখেনি তা নয়, তবে জিনিসটার বিশেষত্ব হলো সাধারণ ধাতব বোতামের তুলনায় বেশ ভারী এবং সারা গায়ে তিব্বতী ভাষায় কিছু লেখা আছে। আদি ভুরু কুচকে প্রশ্ন করল, কোথায় পেলি এগুলো? তুই যখন ওই মনস্ট্রির ছবি তুলছিলি তখন পায়ে ঠেকলো জিনিসটা। কুড়োতে গিয়ে দেখি আরো দুটো পড়ে আছে। কোনো জ্যাকেট বা জামার বোতাম হবে। আদির মুখের কথা শেষ হওয়ার আগে দরজায় টোকা পড়ল। দরজা খোলাই ছিল। দুজনে তাকিয়ে দেখল জিগমে জংপার বোন ইয়েসি এসেছে ওদের খাবার নিয়ে। মেয়েটার সাথে গতকালই পরিচয় করিয়েছিল জিগমে। বছর 20-21 ফর্সা সুন্দরী এসি আর 5টা লাজুক মেয়ের মতনই মৃদুভাষী। টেবিলের উপরে পড়ে থাকা রূপমের কুড়িয়ে পাওয়া ধাতব বোতামগুলোর দিকে এক মনে চেয়েছিল এসি। ওগুলো দেখতে দেখতে ওর মুখের সামান্য হাসিটা যেন মিলিয়ে গেল। হাতের থালা বাটি নামিয়ে সতর্ক চোখে পেছনে একবার চেয়ে এসি ভয় পেয়ে বলল, এগুলো আপনারা কোথায় পেলেন? এসির প্রশ্নে আদি আর রূপম দুজনেই চমকেছে। আদি বলল, কেন বলুন তো, এগুলো কি আপনার? আচমকা বোতামগুলোকে নিয়ে কৌতূহল প্রকাশ করে ফেলে এসি নিজেকে কিছুটা সামলে নেয়। কিছু না বলেই ঘর ছেড়ে চলে যায়। আদি বা রূপমের বোধগম্য হয় না। উৎসব শুরু হওয়ার কিছু আগেই দুজনে পৌঁছে গিয়েছিল রাজবাড়িতে। উৎসব মূলত রাজবাড়ির সামনের উঠোনেই হয়। লোমান্থাং রাজবাড়ি ও তার আশেপাশের চত্বরকে নানা রঙের আঁকিবুকি কাটা কাপড় দিয়ে সাজানো হয়েছে। তিব্বতী ভাষায় এই ছবিগুলোকে থাঙ্কা বলা হয়। ছবিতে বৌদ্ধ ধর্মের নানা দেবদেবী ও তাদের লীলা বর্ণনা। রাজবাড়ির বাইরের সাদা দেওয়ালের এক পাশ ঘেঁষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী লামা ও রাজপরিবারের সদস্যদের বসার জায়গা করা হয়েছে। অন্য পাশে নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন তিব্বতী বাদ্যকররা। এদের মাথায় লাল ও হলুদ বিশাল আকার টুপি। টুপির আকার ও রং পদের অবস্থান নির্ধারণ করে। লোমান্থাংয়ের শোয়েদ মনস্ট্রির প্রধান লামা সহ আরও অনেক লামাকেই আসতে দেখা যাচ্ছে। আদি আর রূপম এই সাজসজ্জা খুঁটিয়ে দেখছিল আর লেন্স বন্দি করে চলেছিল। হঠাৎ দর্শক মহলে একটা হই হুল্লোড় শব্দে সজাগ হয় আদি। মনস্ট্রির একজন লামা একটা কাপড়ের বিশাল স্ক্রল নিয়ে রাজবাড়ির দেওয়াল ঘেঁষে প্রধান লামাদের আসনের ঠিক পেছনে টাঙিয়ে দিচ্ছেন। দর্শকদের মধ্যে এতক্ষণ অবিন্যস্ত ভাব ছিল। হঠাৎ সবাইকে আসন গ্রহণ করতে দেখায় আদি আর রূপম বুঝতে পারে উৎসব এবার শুরু হবে। হঠাৎ পেছনের ভিড় থেকে ঘাড়ের কাছে কারোর উষ্ণ হাতের স্পর্শ অনুভব করে আদি। পেছন ফিরে দেখে জিগমে দাঁড়িয়ে আছে। ইশারায় পথ ছেড়ে দর্শকদের আসনে এসে বসতে অনুরোধ করছে। জিগমেকে অনুসরণ করে গিয়ে ভিড়ের মাঝেই একটা ফাঁকা জায়গা দেখে বসে আদি আর রূপম। আশেপাশে সকলেই নিস্তব্ধ। জিগমে ফিসফিস করে বলে, লামা ফুরবা আসছেন। আদি অবাক হয়ে প্রশ্ন করে, লামা ফুরবাকে? প্রধান লামা তো বসে আছেন। লামা ফুরবা হলেন দর্জি জনুর অবতার। তিনি মুস্তাংকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এসেছেন। এখন মাথা নামিয়ে চুপ করে বসুন। জিগমের কথা অনুযায়ী আদি আর রূপম দুজনেই মাথা নুয়ে নিঃশব্দে বসে অপেক্ষা করতে লাগল। রাজবাড়ির মূল প্রবেশদ্বারের দিক থেকে কয়েকজন লাল ও হলুদ বস্ত্রে সুসজ্জিত লামাদের ছোট মিছিলকে উৎসব প্রাঙ্গণের দিকে আসতে দেখা গেল। সামনে দুজন লামার পেছনে একজন
সুসজ্জিত ছাতা ধরে আছে। ছাতার নিচে একজন লামাদের বেশভূষা পরিহিত বৃদ্ধ ধীরে ধীরে হেঁটে আসছেন। দর্শকরাও তার সামনে মাথা নিচু করে অনুগত। আমি বুঝলাম এই সেই লামা ফুরবা। লামা ফুরবা ধীর পায়ে হেঁটে গিয়ে নিজের আসন গ্রহণ করলে দর্শকদের আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখা গেল। আদি ফিস করে জিগমিকে জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি? জিগমি চোখ বন্ধ করে খুব নম্রভাবে বলতে শুরু করলো, প্রধান লামার পিছনে ওই যে 10 ফুট লম্বা থাঙ্কা দেখছেন, ওটাই হলো আমাদের উৎসবের মূল। এই উৎসবের নাম হলো তিজি উৎসব। আগে এই উৎসব তিব্বতী মাসের দ্বাদশ মাসের শেষে পালন হতো। এখন তৃতীয় মাসের 3 দিন অর্থাৎ মে মাসের 3টে দিন উৎসব পালিত হয়। ওই যে থাঙ্কা দেখছেন, ওতেই সব ছবির মাধ্যমে দেখানো হয়েছে। প্রাচীনকালে মান তামরু নামের এক দৈত্যের অভিশাপে মুস্তাঙে প্রবল খরা আর মরক দেখা দেয়। তখন ভগবান বুদ্ধ দর্জি জনু মুস্তাঙে আসেন মুস্তাংবাসীকে সেই দৈত্যের প্রকোপ থেকে উদ্ধার করতে। থাঙ্কার প্রথম ছবিতে দৈত্যের তাণ্ডব দেখানো হয়েছে, দ্বিতীয়তে দর্জি জনুর জন্ম এবং তৃতীয়তে দর্জি জনুর দ্বারা মানতামরু দৈত্যের বধ। মানতামরু দৈত্যের আত্মা মারা যাওয়ার পর ভগবান বুদ্ধের শরণাগত হয়েছিল। এই 3 দিন তিজি উৎসবের পুরো ঘটনাকে নৃত্যের মাধ্যমে উপস্থাপনা করা হবে। রূপম জিগমির কথার মাঝেই হঠাৎ বলে উঠল, ঠিক আমাদের রামলীলার মতো। রূপমের মুখের কথা শেষ হতে না হতেই বিশাল সানাই আর কাসরের মতো বাজনা একসাথে বেজে উঠল। জিগমে ওদের সাবধান করে দিয়ে বলল, প্রথম দিন 7 সাম নৃত্যের মাধ্যমে মানতামরু দৈত্যের দৌরাত্ম্য অনুষ্ঠিত হবে। উৎসব প্রাঙ্গণে কয়েকজন লাল ও হলুদ বর্ণের ভারী ও অদ্ভুত পোশাক পরে গোল হয়ে ঘুরে ঘুরে নাচ শুরু করল। বাজনার শব্দের সাথে সামঞ্জস্য রেখে নাচের গতি কখনো মন্থর, কখনো আরো বেশি মন্থর। ছাম নৃত্যের কয়েকটা ছবি আর ভিডিও করার পর আদির বেশ একঘেয়ে অনুভূতি হচ্ছিল। হঠাৎ রূপমের কনুয়ের গুতোয় সম্বিত ফিরে পায় আদি। রূপম ওকে উল্টো দিকের ভিড়ের দিকে নির্দেশ করে কিছু দেখালো। আদি দেখল উল্টো দিকের ভিড় থেকে ইয়েসি ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে, চোখে সন্দিগ্ধের দৃষ্টি। আদির সাথে চোখাচোখি হতেই ইয়েসি চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরপরই ইয়েসির সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে আদি। আদি রূপমকে সাবধান করে, মেয়েটা আমাদের চোখে চোখে রাখছে মনে হয়, কিছু নিয়ে সন্দেহ করছে কি? রূপম ছাম নৃত্য উপভোগ করতে করতে খুব স্বাভাবিকভাবেই বলল, সেটা সরাসরি জিজ্ঞেস করলেই হয়। আদিও তাই ভেবে ইয়েসির দিক থেকে চোখ সরায়নি। বোতামগুলো কি মেটার বা ওর কোনো পরিচিতর? ও কি আদি আর রূপমকে চোর ভাবছে? বহিরাগত পর্যটক হিসেবে এই অপবাদ তো খুব ভদ্রচিত ব্যাপার নয়। হঠাৎ আদি দেখল প্রায় ইয়েসির বয়সী একজন মেয়ে এসে ওর কানে কানে কিছু বলল। তারপর ইয়েসি মেয়েটার সাথে ভিড় ছেড়ে বেরিয়ে গেল। আদি ঠিক করেছিল ইয়েসিকে বোতামগুলো নিয়ে প্রশ্ন করবে, প্রয়োজন হলে ওগুলো ইয়েসিকে ফেরত দেবে। আদি ইয়েসিকে উৎসব প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে যেতে দেখে রূপমের হাত ধরে টেনে নিয়ে বলল, চল। আদি রূপমের হাত ধরে প্রায় টেনে নিয়েই বাইরের রাস্তায় এসে উঠল। সামনের একটা গলির মুখ দিয়ে বাদিকে বাঁক নিতে দেখা গেল ইয়েসি আর সাথের মেয়েটিকে। রূপম ইয়েসিকে সামনে দেখে বলল, আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি কেন? আমার কিছু জানার আছে। বোতামগুলো দেখে মেয়েটা ওরম চমকে গেল কেন? ওর জিনিস হলো তো বলতেই পারত। ইয়েসি সামনে চলতে গিয়েও বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ঠিক কোন গলির কোন বাঁকে ইয়েসি হারিয়ে গেল আদি অথবা রূপম কেউই ঠাউর করতে না পেরে উৎসব প্রাঙ্গণেই আবার ফিরে যাওয়ার মনস্থির করল। ঘরে ফিরে আদি ক্যামেরার লেন্স পরিষ্কার করছিল।
শুষ্ক অঞ্চলে কম সময়ে উড়ন্ত ধুলোর পরত জমে যায় লেন্সে। আজ সকালের দিকে বিদ্যুৎ সরবরাহ থাকলেও সন্ধ্যে থেকে পুরো লোমান্থাং বিদ্যুৎহীন। লেন্স পরিষ্কার করতে করতে আদি বলল, ভোর রাতের দিকে তৈরি থাকিস, সূর্যোদয়ের কিছু ছবি তুলতে বেরোবো। আদির কথায় রূপম বেশ চমকেছে। বাইরে বেরোবি মানে? তুই কি দেওয়ালের বাইরে যাবি? জানিস না দেওয়ালের বাইরে যাও নিষেধ। নিষেধ হলেও কিছু করার নেই বস, ছবিগুলোই আমার পেট চালায়। আর নিষেধ হবে এখানকার স্থানীয়দের জন্য, আমাদের জন্য নয়। কাল জিগমে কি বললো শুনিসনি? আদি হেসে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বাইরে একটা হট্টগোলের শব্দ শোনা গেল। আদি আর রূপম বাইরে এসে দেখলো বাড়ির উঠোনে জিগমি আর ওর বাবা সোনম দুজনে মিলে ইয়েসির অচৈতন্য দেহ তুলে নিয়ে আসছে। আদি হাতে মোমের আলো নিয়ে এগিয়ে এসে প্রশ্ন করল, কি হয়েছে? আজ বিকেলের পর থেকে ইয়েসি আর ওর বান্ধবী তারাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উৎসব শেষে দুজনের খোঁজ করতে জানা গেল দুজনে দেওয়ালের বাইরে গিয়েছিল বিকালে, তারপর আর ফেরেনি। আমি দুজন লোক নিয়ে দেওয়ালের বাইরে খুঁজতে গিয়ে খাদের ধারে একটা পাথরের আড়ালে ইয়েসিকে খুঁজে পাই। তারাকে পাওয়া যাচ্ছে না। জিগমির কথা শুনে রূপম আদি মুখ চাওয়াচাওয়ি করে। ইয়েসিকে আজ বিকেলে একটা মেয়ের সাথে বেরিয়ে যেতে দেখেছিল, তা জিগমিকে জানানো উচিত হবে কিনা ভেবে পেল না আদি। হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনাগুলো কিছুতেই মাথায় ঢুকছিল না ওদের। জমাট বাঁধা ঠান্ডা আর কুয়াশার চাদরে ঢেকে আছে আপার মুস্তাং উপত্যকা। শেষ রাত্রের ভুতুরে কালো অন্ধকার যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে পাহাড় চূড়াগুলোকে। নিস্তব্ধ নিকষ কালোর বেশে দাঁড়িয়ে তাদের প্রথম রবি কিরণের অপেক্ষা। আগের দিন বিকেল থেকে ইয়েসির শীর্ণ শরীরের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার কারণে বেশ দুর্বল সে। তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বাবা সোনাম জাংপা দুধের সাথে কিছুটা জড়িবুটি মিশিয়ে খাইয়েছিল তাকে। এখন জ্বর খানিকটা কমলেও ক্লান্তি ও দুর্বলতা ছেয়ে রেখেছিল ইয়েসিকে। জড়িবুটি সেবনের কারণে গলাও শুকিয়ে যাচ্ছে বারবার। গা থেকে কম্বলটা ধীরে সরিয়ে জল খাওয়ার জন্য বিছানা ছাড়ে ইয়েসি। পাশে ঘুমন্ত মাকে এড়িয়ে এগিয়ে যায় জলের পাত্রর দিকে। হাতে জলের গ্লাস তুলেছিল সব ইয়েসি। হঠাৎ বাইরের দরজার দিকে কারোর মৃদু পায়ে চলাফেরার শব্দ শুনে সজাগ হয় সে। ঘরের দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে উঠোনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল মানুষের ছায়া। জলের গ্লাস নামিয়ে রেখে গায়ের মোটা চাদরটা দিয়ে মাথা ঢেকে ফেলে ইয়েসি ছায়া দুটোর পিছনে। বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে দুজনে এগিয়ে চলেছে গ্রামের প্রান্তের প্রবেশদ্বারের দিকে। আপাদমস্তক জ্যাকেট আর টুপিতে ঢাকা থাকলেও ছায়াময় দুজনকে চিনে নিতে অসুবিধে হয় না ইয়েসির। গ্রামের মেঠো রাস্তা ছেড়ে দেওয়ালের বাইরে পা রাখে দুজন। এতক্ষণ গলির মুখে দেওয়ালের আড়ালে গা ঢাকা দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু গ্রামের সীমানার বাইরে ন্যাড়া পাহাড়ি উপত্যকার আড়ালে থাকা সম্ভব নয়। ইয়েসি খানিকটা তফাৎ রেখে নিঃশব্দে ওদের পেছনে চলতে লাগলো। বিপদ বুঝলে অন্তত পালানোর সুযোগটুকু হাতছাড়া করতে চায় না সে। পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোর প্লাবনে ছাপিয়ে থাকা পাহাড়ের কয়েকটা ছবি জিগমির বাড়ির ছাদ থেকে আগেই তুলেছিল আদি, কিন্তু শীতল মরুভূমির সূর্যোদয়ের ছবি তোলার স্বাদকে দমিয়ে রাখতে পারেনি সে। তাই হাজার নিষেধ সত্ত্বেও অন্ধকার থাকতেই উঠে এসেছে। রূপমকে একেবারে আধা ঘুম থেকে জোর করেই উঠিয়ে এনেছে সাথে। কিন্তু রাস্তায় চলতে গিয়ে আদির বারবার মনে হচ্ছে কেউ যেন ওদের পেছনে আসছে অনুসরণ করে। পেছনে ফিরে কাউকে দেখতে না পেলেও সন্দেহটুকু মন থেকে কিছুতেই যাচ্ছে না। দেওয়ালের বাইরে অন্ধকার যেন আরো জাঁকিয়ে বসে আছে। টর্চের আলো মাটিতে ফেলে আদির সামনে হাঁটছিল রূপম। গ্রামের পেছন দিকে গতকাল যে সরু ঝর্ণার স্রোত বইছে সেখানেই ট্রাইপড দাঁড় করাতে হবে।
ঘন নীল ও ধূসর বর্ণের খাড়া পাহাড়গুলো কেমন মায়াবী। টর্চের আলো থাকা সত্ত্বেও পথে চলতে গিয়ে ছোট বড় নুড়িতে হোঁচট লাগছে বারংবার। তার উপরে শৈত্য প্রবাহের কারণে হাতের পায়ের আঙুল ও নাকের ডগা জমে যায়। লেন্সের ফোকাস ঠিক করতে গিয়ে হাত কেঁপে যায়। দেয়াল পেরিয়েও কয়েকশো মিটার চলার পরও যখন সরু ঝর্ণার দেখা পাওয়া গেল না, তখন রূপম জিজ্ঞেস করলো, অন্ধকারে পথ হারায়নি তো? বলছি একটু একটু বসলে হতো না? ততক্ষণে আকাশে আলো ফুটে যেত। আদি ধমক দিয়ে বলল, আলো ফুটে গেলে ঝর্ণার ধারে কি লাভ? আদির মুখের কথা শেষ করার আগেই মনে হলো দূরের অন্ধকার ছিঁড়ে একটা ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে ওদের দিকে। পা ফেলার গতি দ্রুত, যেন কেউ দৌড়ে আসছে। এত রাতে গ্রামের বাইরে কে দৌড়বে? শব্দটা রূপমও শুনেছিল। দু পা পিছিয়ে এসে আদির হাত ধরে পথের একপাশে নিয়ে গিয়ে বলল, এদিকে কেউ দৌড়ে আসছে। আগন্তুক ততক্ষণে দৃষ্টি সীমানার মধ্যে এসে পড়েছিল প্রায়। আদি রূপমের হাত থেকে জ্বলন্ত টর্চটা নিয়ে সামনে ধরে দেখলে একজন লম্বা ফর্সা চিপচিপে গড়নের লোক প্রায় সামনে এসে পড়েছে ওদের। টর্চের আলোর হঠাৎ চোখে পড়ায় দু হাত তুলে ধরেছে মুখের সামনে। লোকটাকে দেখে টর্চের আলো স্থির রেখে এগিয়ে গেল আদি। আগন্তুকও হঠাৎ দিশেহারা হয়ে দাঁড়িয়ে পড়েছে। আদি কাছে যেতেই লোকটা দুর্বোধ্য ভাষায় হুঙ্কার দিয়ে উঠল। তারপর অনুরোধের সুরে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কোনো অজানা কারণে আতঙ্ক লোকটাকে প্রায় গ্রাস করে ফেলেছিল। দিশেহারা হয়ে আদির বাম দিকের পাথরের রাস্তা ধরে পালিয়ে যেতে গিয়ে প্রথমে ঠক্কর খেল। পাথরের দেওয়াল ধরে খানিকটা সামলে নিলেও লোকটা হঠাৎই বমি করতে শুরু করল। আদি টর্চ নিয়ে লোকটা দিকে এগিয়ে যেতে দেখে রূপমও এগিয়ে যায়। কাছে গিয়ে আদি প্রশ্ন করে, আপনার লাগেনি তো? টর্চের আলোয় আদি আগেই লোকটার নীল চোখ আর তামাটে চুল দেখে বুঝেছিল লোকটা পাশ্চাত্য কোনো দেশের পর্যটক। লোকটা আদির প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। বমির ধাক্কা সে তখনও সামলে উঠতে পারেনি। লোকটা যেদিক থেকে এসেছিল সেদিক দিয়ে আরো কিছু পায়ের শব্দ শোনা গেল। হঠাৎই সেই শব্দ শুনে লোকটা আদির হাত ছাড়িয়ে প্রাণপণে দৌড়ে পালাতে লাগলো। ঘটনার আকস্মিকতায় আদি বা রূপম তখনও কিছু বুঝে উঠতে পারিনি। লোকটা কে? এত রাতে এখানে এই অবস্থায় করছেই বা কি? হঠাৎই পেছন থেকে হ্যাচকা টানে পেছনে টাল খেয়ে গেল আদি। পেছন ঘুরে দেখলো ইয়েসি দাঁড়িয়ে, চোখে মুখে আতঙ্কের ছাপ। বলল, আপনার বন্ধুকে বলুন পাথরের আড়ালে সরে আসতে। ওপাশ থেকে যারা আসছে তারা সাংঘাতিক লোক। ইয়েসির সাবধান বাণী অথবা হুকুমের মধ্যে এমন কিছু ছিল যে আদি উপেক্ষা করতে পারল না। রূপম মাটির দিকে ঝুঁকে কিছু দেখার চেষ্টা করছিল। আদি ওকে হাত ধরে পাথরের আড়ালে টেনে নিয়ে এলো। ইয়েসিকে এত রাতে এখানে ওদের সাথে দেখে সেও খানিকটা চমকেছে। ওপাশ থেকে দু তিনজনের পায়ের শব্দ ক্রমশ কাছে এসে দূরে মিলিয়ে যাওয়া অবধি নিঃশ্বাস বন্ধ করে বসেছিল তিনজন। লোকগুলো যে ওই ভিনদেশীর খোঁজেই ধাওয়া করে এসেছিল তার বুঝতে বাকি থাকে না আদির। পায়ের শব্দ মিলিয়ে যেতেই আদি নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করল, ওরা কারা? আর আপনি বা এখানে কি করছেন? আদির প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না ইয়েসি। বলল, আপনারা এখানে কি করছিলেন? জানেন আজ কত বড় বিপদে পড়তে চলেছিলেন আপনারা? বিপদ মানে? হ্যাঁ বিপদ। ওই যে লোকগুলোকে দেখলেন, ওরা আপনাদের দেখতে পেলে কি হতো জানেন? উধাও করে দিত। উধাও? ওরা কারা? ইয়েসি পাথরের আড়াল ছেড়ে বেরিয়ে ওদের চলে যাওয়া পথের দিকে দেখে নিয়ে বলে, সূর্যোদয় হতে আর বেশি বাকি নেই। ওরা এই পথেই ফিরবে। এখান থেকে চলুন শিগগির। ওরা দুজন ইয়েসিকে অনুসরণ করে গ্রামের দিকে ফিরছিল। আকাশে তখন সামান্য আলোর রেখা দেখা দিয়েছে। পথ চিনতে অসুবিধে না হলেও লো মান্থাংয়ের দেওয়ালের সীমানার ভেতরে প্রবেশ করতে না পারা অবধি
এসির মধ্যে অস্থিরতা কাজ করছিল। সীমানার বড় তরুণের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে যেন দীর্ঘশ্বাস ছাড়ল এসি। হাঁটার গতি কমিয়ে আদির দিকে ফিরে বলল, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনারা পারলে এখান থেকে চলে যান। চলে যাব কেন? আদির মনে সন্দেহ পাক খায়। এসি খানিকটা দম নিয়ে বলে, আজ যাদের দেখলেন তারা কিন্তু ভালো লোক নয়। আপনাদের যদি চিনে থাকে অথবা ওই ইউরোপিয়ান লোকটাকে যদি ওরা ধরে ফেলে তাহলে আপনাদের বিপদ আছে। আমি চাই না লো মান্থাঙে এসে আর কোনো পর্যটকের সাথে দুর্ঘটনা ঘটুক। আর কোনো পর্যটক মানে? আদির ভুরু জোড়া কুঁচকে যায়। ওই ইউরোপিয়ান ভদ্রলোককে দেখলেন না? ও আপনাদের মতো লো মান্থাঙে এসেছিল ছবি তুলতে, মাসখানেক আগে থেকে নিরুদ্দেশ। এসিকে মাঝপথে চুপ করে থাকতে দেখে আদি বলে, ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? আমি সঠিক জানি না, তবে গ্রামের উত্তর সীমানার দিকে যে ছোট মনাস্ট্রি আছে সেখানেই লুকিয়ে আছে মানুষ হারিয়ে যাওয়ার কোনো রহস্য। আমরা পাহাড়ি গ্রাম্য মানুষ, ভূত প্রেত দেবতা অপদেবতা বিশ্বাস করি, কিন্তু দেচেন তা করতো না। দেচেন সব ঘটনাকে যুক্তি বুদ্ধি দিয়ে ভাবতে শিখেছিল। এসিকে মাঝপথে থামিয়ে দিয়ে আদি প্রশ্ন করে, দেচেন কে? দেচেনের সাথে 1 বছর আগে আমার বিয়ে ঠিক হয়। এই বছর তিজির পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। দেচেন লো মান্থাঙের ছেলে, কিন্তু দীর্ঘদিন কাঠমান্ডুতে পড়াশোনা করেছে। এখানে ফিরে সে আমার বাবার আয়ুর্বেদিক চিকিৎসা সাহায্য করত। বাবার বয়স হয়েছে, তাই গাছগাছরা চিনতে অসুবিধে হতো। দেচেন সোকুং, লারজুং, খোবাং, ঘোরপানি, তাতোপানি, বীরথান্তে, মুক্তিনাথ, মারফা এইসব আশেপাশের গ্রামের জঙ্গল থেকে জড়িবুটি এনে দিত বাবাকে। মাস 2 আগে একদিন আমাকে বলেছিল যে গ্রামে মানুষ উধাও হয়ে যাওয়ার সাথে ওই মনাস্ট্রির কোনো যোগাযোগ আছে। দেচেন পুলিশেও খবর দেওয়ার কথা ভাবছিল, কিন্তু তার আগেই সে নিজেই হারিয়ে গেল। শেষের কথাগুলো বলতে গিয়ে এসির গলা ধরে আসে। আমি প্রথমে ওই কচ্ছপের আকারের বোতামগুলো দেখে ভেবেছিলাম যে দেচেনের হারিয়ে যাওয়ার সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে। কেন? রূপমী প্রশ্নটা করে বসে। ওই বোতামগুলো দেচেনের। যেদিন ওকে শেষ দেখা গিয়েছিল সেদিন ও ওই জ্যাকেটই পরেছিল। কিন্তু ভাববেন না, ওই রকম বোতাম তো যে কারোর কাছেই থাকতে পারে। আমি ভুল ভেবেছিলাম। আদির কাছে ব্যাপারটা এবার পরিষ্কার হলো। তাই আপনি অন্ধকারে আমাদের অনুসরণ করে এসেছিলেন, আর গতকালও তাই আমাকে দেখে এড়িয়ে যাচ্ছিলেন। এসি অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, আসলে তাই ভেবেছিলাম, কিন্তু কাল যখন নিজের চোখে আমরা দেখলাম। কি দেখলেন? আর আপনার কোনো বান্ধবীকে পাওয়া যাচ্ছে না শুনলাম। হ্যাঁ, তারা বিস্তা, দেচেনের বোন। কাল উৎসব চলাকালীন তারা এসে বলে ওর ভেড়াগুলোকে বেঁধে রেখেছিল খুঁটির সাথে, কিন্তু কোন বাচ্চা দুষ্টুমি করে দড়ি আলগা করে দেয়। 5টা ভেড়া চড়তে চড়তে দেওয়ালের ওপাশে চলে গেছে। ওদের আনতে যাবে, কিন্তু একা সাহস পাচ্ছিল না, তাই আমাকে সাথে যেতে বলে। আমরা খুঁজতে খুঁজতে উত্তরের দিকে চলে গিয়েছিলাম। তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। আমি তারাকে বললাম ফিরে যেতে, সকালে খুঁজে দেখতে। আমরা ফিরেই যাচ্ছিলাম গ্রামের দিকে। হঠাৎ মনাস্ট্রির পেছনে সরু ঝর্ণার কাছাকাছি আসতেই মনে হলো কেউ যেন আমাদের পেছনে আসছে। আমি তারাকে ওখানেই দাঁড়াতে বলে কিছুটা পিছিয়ে গেলাম। কেউ ছিল না, কিন্তু ফিরে এসে তারাকে আর দেখতে পাইনি। দেখলাম মনাস্ট্রির সহকারী 2জন লামা আমার দিকেই এগিয়ে আসছে। তারপর ঠিক কী ঘটল মনে নেই। জ্ঞান ফিরে পেলাম যখন, তখন আমি বাড়িতে। গ্রামে লোকজনের চলাচল শুরু হয়েছিল ততক্ষণে। সকালের দিকে দেওয়ালের বাইরে যাওয়ার নিষেধ নেই। গ্রামের লোকজন চাষাবাদ আর পশুপালনের খাতিরে দেওয়ালের বাইরে যাতায়াত করে। এসির কাছে মানুষ উধাও হয়ে যাওয়ার ঘটনা শুনে আদি নিশ্চিত যে এর পেছনে কোনো অপদেবতা বা অলৌকিক ঘটনার হাত নেই। মনস্ট্রিতে 3টি কুকুর পাহারা রাখার ব্যাপারটাও আদির কাছে বিস্ময়কর ঠেকেছিল। এসির কথা বলতে বলতেই বাড়ির দিকে পা বাড়িয়েছিল। হঠাৎ তরুণের বাইরে থেকে গ্রামের 2-4 জন লোককে
ছুটে আসতে দেখা গেল। এসি একজন লোককে থামিয়ে স্থানীয় ভাষায় কিছু প্রশ্ন করলে জানা গেল খাদের ধারে একজন বিদেশি পর্যটকের লাশ পড়ে আছে। ঘটনার আকস্মিকতায় ইয়াসি যত না অবাক হয়েছে তার চেয়েও বেশি ভীত। আদির দিকে ফিরে হাত জোর করে বলল, বলছি না আপনাদের, যত তাড়াতাড়ি পারেন দয়া করে লোমান্থাং ছেড়ে চলে যান। তিজি উৎসবের দ্বিতীয় দিনে নির্ঘণ্ট দুপুরের দিকে, কিন্তু উৎসবের দিনে ভিনদেশি লোকের মৃতদেহ লোমান্থাঙে পাওয়া কোনো শুভ ইঙ্গিত নয় বলে জানালো জিগমে। কয়েকদিনের জন্য ভ্রমণে এসে হঠাৎ এরকম একটা পরিস্থিতিতে জড়িয়ে যাওয়ায় মনটা বিষিয়েছিল আদির। ঠিক করল আজকের রাতটা পার করে পরের দিন সকালেই জমসম ফিরে যাবে। জমসম থেকে বাস ধরেই ফিরবে কাঠমান্ডু। এর জন্য অর্জুন তামাংকে গাড়ি নিয়ে আসার জন্য খবর দেওয়া উচিত। এখানে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই বিশেষ প্রয়োজন ছাড়া ওটার ব্যবহার হয়নি এই দুদিন। ব্যাগ হাতড়ে মোবাইল বের করে ছাদে যাওয়ার আগে রূপমকে বলল, শোন, আমি অর্জুনকে ফোন করে আসতে বলেছি, কাল সকালে বেরিয়ে পড়ব। ভোরের দিকের ঘটনার পর থেকে রূপমকে খুব একটা কথা বলতে শোনেনি আদি। ওর কথার কোনো প্রতিক্রিয়া না পেয়ে সন্দেহ হয়। বলল, কিরে, শুনতে পাচ্ছিস না? রূপম মেঝে বিছানো গদির উপরে আধশোয়া হয়ে ল্যাপটপ নিয়ে পড়েছিল। আদির দিকে মুখ তুলে বলল, তুই বজ্রযান তান্ত্রিকদের দেবদেবীর সম্পর্কে জানিস কিছু? হঠাৎ বজ্রযানদের ব্যাপারে শুনে অবাক হয় আদি। বলে, শুনেছি, কেন বলতো? রূপম বিছানা ছেড়ে উঠে দরজা বন্ধ করে দেয়। তারপর ল্যাপটপটা আদির দিকে ঘুরিয়ে দিয়ে বলে, এইগুলো দেখ। আদি দেখে ল্যাপটপ স্ক্রিনে বেশ কয়েকটা ছবির একটা ফোল্ডার খোলা। ছবিগুলো এক এক করে যতই দেখে ওর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে যায়। এই শীতের আবহাওয়াতেও কপালে নাকে ঘামের বিন্দু ফুটে উঠেছে ওর। বলে, এগুলো কোথায় পেলি তুই? মনে আছে ভোরবেলায় পাথরের সঙ্গে ধাক্কা লাগার পরই লোকটা বমি করেছিল? তখনই ওর মুখে টর্চের আলো পড়ায় আমি দেখলাম পেটের খাবার বেরিয়ে আসার আগে ছোট্ট একটা মেমোরি কার্ডের মতো কিছু বেরিয়ে এলো। আমি তখন সুযোগ বুঝে ওটা উঠিয়ে নিই। ফোল্ডারে কিছু ভিডিও আছে যেখানে লোকটার নিজের নাম বলছে জেফ্রি উইংফিল্ড। জিগমে হয়তো এর কথাই বলছিল। লোকটা ওই মনস্ট্রির ভেতরের কিছু ছবি তুলেছে, যা থেকে মনে হচ্ছে ওই মনস্ট্রিতে বজ্রযান তন্ত্র চর্চা করা হয়। শেষ একটা ভিডিও ফুটেজ অনুযায়ী লোকটা বলেছে যে মনস্ট্রিতে অনুপ্রবেশ নিষিদ্ধ, তাই যে সময় কুকুরগুলো পাহারায় থাকে না তখনও ভেতরে প্রবেশ করতে চলেছে। এরপর আর কোনো ভিডিও নেই, তবে বেশ কয়েকটি ছবি আছে। কর্মসূত্রে বিভিন্ন তীর্থে যাওয়ার অভিজ্ঞতা আছে আদি, তাই বজ্রযান তান্ত্রিকদের দেবদেবী সম্পর্কে একটা ধারণা ছিল আদির। ছবি অনুযায়ী মনস্ট্রির ভেতরে যে দেবী দেখা যাচ্ছে তার নাম তারা। বীরভূমের তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবীর সাথে বেশ মিল আছে, শুধু গায়ের রং সবুজ, তাই একে গ্রিন তারাও বলা হয়। কিন্তু তারা দেবীর উপাসক কি মানুষ বলি দেন? আর দিলেও সেসব শবদেহ কি করা হয়? ব্যাপারটা গোলমেলে লাগছে আদির কাছে। ফোল্ডারের পুরনো ছবি ঘেটে দেখল আদি। স্থানীয় কিছু লোকের সাথেও ছবি আছে জেফ্রি উইংফিল্ডের। ছবিগুলো খুঁটিয়ে দেখতে গিয়ে একটা ছবিকে বারংবার জুম করে দেখে শিরদাঁড়া সোজা হয়ে উঠল আদির। রাজবাড়ির উঠোনে আজ দুপুরেও গতকালের মতো মানুষের ছয়লাভ। তবে আজকের ভিড়ে উপস্থিত সকলের মুখেই আলোচ্য বিষয় জেফ্রি উইংফিল্ডের মৃত্যু। লোমান্থাং থেকে উধাও হওয়া প্রথম কোনো ব্যক্তির লাশ পাওয়া গেছে। জমসম পুলিশ হেডকোয়ার্টারে খবর দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে উইংফিল্ডের লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। রাজবাড়ির দেওয়ালে টাঙানো বিশাল থাঙ্কাটার দিকে অপলক চেয়েছিল আদি। দ্বিতীয় ছবি অনুযায়ী আজ
দর্জি জনুর জন্ম গাছা নৃত্যের মাধ্যমে পরিবেশন হওয়ার কথা, কিন্তু আদির এসবে মন নেই রূপমেরও। সত্যি কি উত্তর সীমান্তের মনাস্ট্রির সাথে মানুষ হারিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে? উৎসব সময়েই শুরু হয়েছিল। আজ শহীদ মনাস্ট্রির প্রধান লামার পাশেই বসে আছেন লামা ফুরবা। লামা ফুরবাই উত্তর সীমান্তের মনাস্ট্রির প্রধান। তাহলে কি গ্রামে যা কিছু ঘটছে তার পেছনে ফুরবার কোনো হাত আছে? তন্ত্রচর্চার প্রয়োজনেই কি এইসব? না, আদি আর বেশি তলিয়ে ভাবতে পারে না। আবার ভাবনার উপরে নিয়ন্ত্রণও নেই ওর। ভিড়ের মধ্যে থেকে ইয়েসিকে আসতে দেখল আদি। ভিড় ঠেলে ওদের দিকেই আসছিল ইয়েসি। ইয়েসি কিছু বলার আগেই ইতস্ততভাবে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ বলুন। আপনার কাছে দেচেনের কোনো ছবি আছে? দেচেনের নাম শুনে ইয়েসির চোখে মুখে প্রশ্ন ফুটে ওঠে। মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আছে। আদি আরও কিছু প্রশ্ন করত। জিগমিকে এগিয়ে আসতে দেখে প্রসঙ্গ বদলালো। আচ্ছা, এখানে তিজি কবে থেকে পালিত হয়? প্রশ্নটা জিগমিও শুনেছিল। সে বলল, সপ্তদশ খ্রিস্টাব্দে গুরু পদ্মসম্ভব তিব্বতের স্যামি মোনাস্ট্রিতে এই উৎসবের নৃত্যশৈলী আগেই রচনা করে গিয়েছিলেন। এরপর সপ্তদশ শতকে লো মানথাংয়ের রাজা সামদুব রাবতেন শাক্য ত্রিজিন নাগুয়াং কুঙ্গা সিনামকে আমন্ত্রণ জানালে তিনি শোয়েদ মোনাস্ট্রিতে এসে মুস্তাংয়ের মঙ্গলের জন্যে বিশেষ বজ্রকিলায় অনুষ্ঠান তেম্পা চিজি উৎসবের প্রচলন করেন। তিজি হল তেম্পা চিজির সংক্ষিপ্ত নাম। উৎসব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে শুরু করল। গতকালের মতোই লাল ও হলুদ পোশাক পরিহিত লামাদের ছন্দবদ্ধ গাছা নৃত্য। দুজন শিশুকে দৈত্য আর দর্জি জনুর ভূমিকায় লড়াই করতে দেখা গেল। কিন্তু আদির ভেতরে কোথাও যেন একটা তাল কেটে গিয়েছে। রাতে দেখা জেফরি উইংফিল্ডের আতঙ্কিত চেহারাটা চোখের সামনে থেকে কিছুতেই সরছে না। একই অবস্থা রূপমেরও। অস্থির লাগছে ভেতরে। উইংফিল্ডকে হয়তো ওরা সাহায্য করতে পারত। দেচেনের উধাও হয়ে যাওয়া থেকে উইংফিল্ডের মৃত্যু অথবা তারা বিস্তার হারিয়ে যাওয়া কোথাও না কোথাও একসাথে যুক্ত। আর এর পেছনে উত্তরের মনাস্ট্রির একটা যোগাযোগ তো আছেই। আদি খানিক ভেবে নিয়ে জিগমিকে গুছিয়ে প্রশ্ন করল, আচ্ছা জিগমে, শোয়েদ মনাস্ট্রি ছাড়াও তো লো মানথাংয়ে আরও মনাস্ট্রি আছে তাই না? যেমন উত্তর দিকে ঝর্ণার দিকে একটা মনাস্ট্রি দেখলাম গতকাল। জিগমে আদির প্রশ্ন শুনেও কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, হ্যাঁ তা আছে, তবে শোয়েদ মোনাস্ট্রি দেখতেই আসে বেশিরভাগ পর্যটক। আর উত্তর দিকের মোনাস্ট্রি তো এতদিন খালি পড়েছিল, ওখানে কিছুই ছিল না। লামা ফুরবা কয়েক মাস আগে এলেন, তারপর ওই মোনাস্ট্রি নতুন করে সাজিয়ে তুললেন। তবে ওখানে কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ। নিষেধ কেন? জিগমে গলা নামিয়ে বলল, শোয়েদ মোনাস্ট্রির প্রধান লামা বলেন, লামা ফুরবা হলেন দর্জি জনুর বংশধর, তিব্বত থেকে এসেছেন। মুস্তাংয়ের মঙ্গলের জন্য উনি মোনাস্ট্রির ভেতরে গুপ্ত সাধনা ও অনুষ্ঠান করছেন। আদি ভাবল সে সঠিক পথেই এগোচ্ছে। বলল, আচ্ছা, ওখানে 3টে কুকুর পাহারা আছে দেখলাম, ওগুলো সবসময় বাধা থাকে? হ্যাঁ, ওই সাধারণ লোকজনের যাতে প্রবেশ না করতে পারে। তবে শুনেছি রাতের দিকে ওগুলো ভেতরে থাকে। আদির এই তথ্যটাই জানার প্রয়োজন ছিল। মেঝে পাতা মোটা গদির উপরে পেছনের দেওয়ালে ঠেস দিয়ে বসেছিল আদি। রূপম ওর সামনে বসে অনেকক্ষণ ধরে কিছু বোঝানোর চেষ্টা করে চলেছে, কিন্তু একরোখা আদিকে নিরস্ত করা প্রায় অসম্ভব। রূপম বলছিল, দেখ আদি, তুই যেটা করতে চাইছিস সেটা শুনতে খুব অ্যাডভেঞ্চারাস মনে হলেও ভীষণ রিস্কি কাজ একটা। আর এই অচেনা জায়গায় এসে এসব ঝামেলায় জড়ানোর তো কোনো মানেই হয় না। তার চেয়ে বরং আমরা এই ছবিগুলো পুলিশের হাতে দিই, পুলিশের হাতে তুলে দিই এগুলো। আদি রূপমের কথাগুলোর বিশ্লেষণ আগেই দিয়েছে।
আবারও কিছু বলতে গিয়েও দরজায় মৃদু টোকা দেওয়ার শব্দ শুনল। ইয়েসি এসেছে। ঘরের দরজা খোলাই ছিল। ইয়েসিকে ভেতরে আসতে অনুমতি দিতেই সে ঘরের ভেতরে এসে আদির হাতে একটা সাদা খাম এগিয়ে দিয়ে বলল, এতে দেচেনের ছবি আছে। আদি ইয়েসির হাত থেকে খামটা নিয়ে খুলে ছবিটা বের করে দেখল। ইয়েসির পাশে একজন ফর্সা মাঝারি উচ্চতার যুবক হাসি মুখে দাঁড়িয়ে আছে। আদি রূপমকে ছবিটা এগিয়ে দেখতে দিয়ে ইয়েসিকে বলল, ইয়েসি, আমি উত্তরের মনাস্ট্রির ভেতরে যেতে চাইছি এবং আজ রাতেই। আদির কথা শুনে ইয়েসি চমকে উঠেছে। আদির প্রস্তাবে বিরক্তি প্রকাশ করে বলল, আপনাদের বলছি না আপনারা চলে যান এখান থেকে। কাল উৎসবের শেষ দিন, পরশুদিন সকালে যেন আপনাদের এখানে আর না দেখি। তুমি বুঝতে পারছো না লোমান্থাংয়ের বাসিন্দারা কত বড় বিপদের মধ্যে বসবাস করছেন। আমি জানি না উধাও হয়ে যাওয়া মানুষেরা কোথায় যান, তবে আমি নিশ্চিত তাদের মধ্যে বেশিরভাগই হয়তো বেঁচে নেই। তোমাকে বলতে চাইনি, তবে তেচেনকে হয়তো ওরা মেরে ফেলেছে। ইয়েসির মুখে কথা ফোটে না, শুধু চোখ বড় করে নিঃশব্দ প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকে আদির দিকে। আদি নিঃশব্দে মাথা নিচু করে বলতে থাকে, যেদিন এখানে এলাম সেদিন আমরা ছুসাংয়ের স্কাই কেভে গেছিলাম। ওখানে একটা কুঠুরির ভেতর একজন কাটা হাত দেখতে পান। আমিও পরে গিয়ে দেখে আসি। আমার ধারণা ওই হাত দেচেনের ছিল। রূপম ছবিটা হাতে নিয়ে বসেছিল। ইয়েসির দেওয়া ছবিতে যে যুবককে দেখা যাচ্ছে সেই যুবককেও উইংফিল্ডের সাথে বেশ কয়েকটা ছবিতেও দেখা গেছে। রূপম আদিকে জিজ্ঞেস করল, মানছি উইংফিল্ডের ছবির যুবক আর এই ছবির যুবক এক, কিন্তু তুই এতটা শিওর কি করে হচ্ছিস যে ওই হাতটা দেচেনেরই ছিল? আদি রূপমের কথার জবাব না দিয়ে ইয়েসিকে বলল, আচ্ছা, ওই জ্যাকেটের বোতামগুলো দেচেনের তো? আর দেচেনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ লম্বা ছিল? ইয়েসি সম্মতি জানায়। হ্যাঁ, গাছপালার সংগ্রহের সুবিধার জন্য ওই নখটা রেখেছিল, কিন্তু ইয়েসির কথা শেষ হওয়ার আগেই আদি ল্যাপটপ খুলে উইংফিল্ডের তোলা ছবিগুলো ইয়েসিকে দেখিয়ে নিল। সেখানে উইংফিল্ডের পাশে দেচেন সেই কোট পরে আছে যে কোটে কচ্ছপের আকৃতির বোতাম লাগানো। দেচেনের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের লম্বা নখও দেখা যাচ্ছে। উইংফিল্ডের ক্যামেরার মেমোরি কার্ড কিভাবে ওরা পেয়েছে আদি সেই কথাও জানালো ইয়েসিকে। সব শুনে ইয়েসি মেঝে বসে কান্নায় ভেঙে পড়ল। আদি জানে না ইয়েসিকে কিভাবে সান্ত্বনা দেওয়া উচিত, তবু চেষ্টার খামতি রাখতে চায় না সে। বলল, দেখুন, আপনার কষ্টটা অনুমান করতে পারছি, কিন্তু আপনার বান্ধবী তারার হয়তো বেঁচে থাকার একটা সম্ভাবনা এখনো আছে। ধর্মের আড়ালে যে নোংরামো চলছে তা প্রকাশ্যে না আনলে মুস্তাংয়ের বাসিন্দাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে আপনি বুঝতেই পারছেন। তাই আমি আর দেরি করতে চাই না। কি করবেন? ইয়েসির চোখে আবারও আতঙ্ক। এখানে পুলিশও কিছু করবে না। এখানকার স্থানীয় পুলিশের সাথে লামা ফুরবার ভালো খাতির আছে। আমাদের কথা ওরা শুনবে কেন? হ্যাঁ, এখানকার পুলিশের যে একটা নিষ্ক্রিয়তা আছে সেটা বুঝতেই পেরেছিলাম। সেই কারণেই আমি ভেবেছি যে আপনার দাদা জিগমেকে সব খুলে বলতে হবে। আমি চাই জিগমে আর রূপম জমসম চলে যাক আজ রাতে। ওখানকার পুলিশের নজরে ব্যাপারটা আসা প্রয়োজন। তারা যদি বেঁচে থাকে তাহলে আমার বিশ্বাস ও এখনও মনাস্ট্রির ভেতরেই আছে। ওকে বাঁচাতে হবে। রূপম সন্দেহ প্রকাশ করে, তারা বেঁচে আছে তুই কিভাবে জানলি? আমি শিওর নই, তবে গতকাল রাতের ঝামেলার পর মনে হয় না আরও একটা খুন করার ঝুঁকি এক্ষুনি ওরা নেবে। তাই একটা চান্স নিয়ে দেখতে চাই। সব শোনার পরও ইয়েসিকে চুপ করে থাকতে দেখে আদি বলল, আপনি জিগমেকে একবার নিয়ে আসুন এখানে। যা বলার আমরা তিনজন মিলেই বুঝিয়ে বলবো। ইয়েসি নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে জিগমেকে সাথে নিয়ে। জিগমে ঘরে ঢুকেই বলে, এসব কি শুনছিস স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঝে পাতা গদির দিকে নির্দেশ করে জিগমেকে বসতে অনুরোধ করে আদি। শৈত্য প্রবাহের প্রাবল্যকেও অতিক্রম করে গেছে নিস্তব্ধতা। কয়েক হাজার ফুট উচ্চতায়
জাদুকাঠির পরশে ঘুম নিমজ্জিত এক জনপদের মাঝখান দিয়ে চলেছিল আদিদেব। লেদারের জ্যাকেট দিয়ে কান মাথা মুড়ে ঘাড় গুজে এগিয়ে যাচ্ছিল সে। হিম শীতল বাতাস গাল নাক কপালে হুল বিধায় আদির পাশে সাবধানে পা ফেলে এগিয়ে চলেছে ইয়েসি। গতকালের তুলনায় আজকে ওর চলার গতি আরও বেশি রহস্যময়। গ্রামের উত্তর দিকের বরাবর সোজা হেঁটে রাজবাড়ির প্রাঙ্গণের সামনে দিয়ে হেঁটে চলেছিল ওরা। রাজবাড়ির দেওয়াল জুড়ে বিশাল 3 পর্বের থাঙ্কা এখনও বিদ্যমান। হিসেব মতোই আগামীকালই তিজি উৎসবের অন্তিম পর্ব, মানতাম্র দৈত্যের পরাজয়ের দিন। আদি জানে না শেষ দিনের উৎসবে তার দেখা হবে কিনা। যে ঝুঁকিপূর্ণ কাজ সে করতে চলেছে তাতে পদে পদে জীবন সংশয়ের সম্ভাবনা। এসির ইশারায় চমক ভাঙে আদির। নিস্তব্ধ রাতে পাহাড়ি সরু ঝর্ণার কুলকুল ধ্বনি মুখরিত হয়ে উঠছে বাতাসে। উত্তরের মনস্ট্রির পেছনেই জলধারা। এসি ইশারায় আদিকে আরো সাবধান হতে বলে। আগের দিন ঠিক এই জায়গায় এসেই মনস্ট্রির সামনের গ্রিলে বাঁধা কুকুর 3টেকে দেখতে পেয়েছিল আদি, কিন্তু আজ মনস্ট্রির সামনে জন্তুগুলোকে দেখতে না পেয়ে সন্তুষ্ট হল। মনস্ট্রির সদর দরজা দিয়ে প্রবেশ সফল হবে না জেনেও দরজায় আলতো ঠেলা দিয়ে দেখল আদি। দরজা ভেতর থেকে বন্ধ। এসি বলেছিল মনস্ট্রির পেছন দিয়ে প্রবেশের একটা খোলা পথ আছে, পেছনের করিডোরে উন্মুক্ত হয়। করিডোরের দিকে একটা দরজাও যদি খোলা পাওয়া যায় তাহলে ভেতরে প্রবেশ করতে পারবে ওরা। মনস্ট্রির পেছনের উন্মুক্ত সংকীর্ণ গ্রিল ঘেরা পথ পেরোলেই খাঁদের ধার দিয়ে ঝর্ণা ধারা দেখা যায়। সরু পাথুরে পথ জায়গায় জায়গায় আর্দ্র হয়ে পড়েছে। নড়বড়ে ঢিলে পাথরের খাঁজে পা রেখে ওরা মনস্ট্রির পেছনের করিডোরের দিকে পা বাড়ালো। করিডোর জুড়ে চওড়া লাল রঙের কারুকার্য করা থাম। লম্বা করিডোরের অপর প্রান্ত অন্ধকারাচ্ছন্ন। এসি গলা নামিয়ে বলল, ওদিকে ওপরে যাওয়ার সিঁড়ি আছে। হঠাৎ কাঠের সিঁড়ি বেয়ে কারণ নিচে নেমে আসার পদধ্বনি পাওয়া গেল। দুজনে করিডোরের শেষ প্রান্তের থামের আড়ালে নিশ্চল অন্ধকার ছিঁড়ে বেরিয়ে এলো শোয়েদ মনস্ট্রির সহকারী লামা। হাতে একটি বিশাল আকার পাত্র। আদি মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল লামার দিকে। অদ্ভুত তার মুখাবয়ব, ভক্তির চেয়ে ভয়ঙ্করতার আভাস স্পষ্ট হয়ে ওঠে তাতে। লামা ধীরে ধীরে ঝর্ণার দিকে খাদের ধারে একটা চওড়া পাথরের উপরে এসে হাতের পাত্র নামিয়ে রাখলেন। করিডোর সংলগ্ন অপর প্রান্তের শেষ ঘরের দিকে এতক্ষণ খেয়াল হয়নি আদি অথবা ইয়েসির। লামা খাদের ধারে এসে দাঁড়াতেই ঘর ছেড়ে বেরিয়ে এলো আরেকজন, পরনে তিব্বতী সন্ন্যাসীদের লাল হলুদ কৌপীন। আদির চিনতে ভুল হয় না এই বেটে খাঁটো মানুষটিকে। তিজি উৎসবের প্রথম দিন একেই লামা ফুরবার মাথায় ছাতা ধরে এগিয়ে আসতে দেখা গিয়েছিল রাজবাড়ির প্রাঙ্গণে। লোকটার হাতে লম্বা শেকলের প্রান্তে বাঁধা 3টি পালিত জন্তু। পাথরের উপরে নামান পাত্র দেখেই হামলে পড়েছে। পাত্রে যে মাংস রাখা আছে তা কটু গন্ধের উপস্থিতিতেই অনুভব করেছিল আদি। এসি সম্ভবত দৃশ্যটার জন্য প্রস্তুত ছিল না। উত্তেজনায় দুলে উঠছে থামের আড়াল থেকে। 3টি জন্তু যেন অপার্থিব প্রাণী। অন্ধকারে সার্মেয় প্রজাতি ভাবতেই ভুল হয়। মনস্ট্রির থামের আড়ালে অনভিপ্রেত কিছু উপস্থিতি টের পেয়ে শরীর সজাগ হয়ে উঠেছে ওদের। খাওয়া থামিয়ে করিডোরের দিকে মুখ ফিরিয়ে চিৎকার করতে শুরু করেছে হঠাৎই। কুকুর 3টির চিৎকার শুনে সহকারী লামা অন্যজনকে নিজস্ব ভাষায় কড়া গলায় কিছু আদেশ দিতেই সে থামের দিকে এগোতে থাকে। আসন্ন বিপদ ও বেগতিক পরিস্থিতি দেখে আদি আগে থামের আড়াল ছেড়ে বেরিয়ে একটা দরজার সামনে সরে গিয়েছিল। সুপ্রসন্ন ভাগ্যের জোরেই দরজায় ঠেলা দিতেই নিঃশব্দে খুলে যায় দরজা। বেটি লোকটাকে এগিয়ে আসতে দেখে ইয়েসিকে পেছন থেকে
ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে দরজা আলতো করে বন্ধ করে দেয় আদি। দরজার সামান্য ফাঁক দিয়ে বাইরের চাঁদের আলো দেখা যায়। সেই আলোতেই বেটে লোকটাকে ক্রমশ দরজার দিকে এগিয়ে আসতে দেখে আদি। ঠিক কতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো তার হিসেব নেই, কিন্তু লোকটা করিডোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত বরাবর তন্ন তন্ন করে খুঁজে পাথরের চাতালের দিকে ফিরে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেই আদি আর ইয়েসিকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল না। লামা চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস পড়ে ইয়েসির। বাইরের ক্ষীণ আলোয় ঘরের ভেতরে অমসৃণ দেওয়ালে চোখ যায় আদির। স্পর্শ করে চমকে ওঠে। দেওয়াল জুড়ে কারুকার্য করা খোদাই করা মূর্তি। মোবাইলের মৃদু আলো জেলে দেখার চেষ্টা করে। সারা দেওয়াল জুড়ে বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার দেবদেবীর মূর্তি খোদিত। ইয়েসি দেওয়ালে হাত বুলিয়ে বলে, নতুন রং করা হয়েছে। যখন মনাস্ট্রি পরিত্যক্ত পড়েছিল তখন এগুলো আগেও দেখেছি। বিভিন্ন জায়গায় ঘুরে কাজের সুবাদে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছুটা চর্চা করার সুযোগ আদির হয়েছিল। ন্যাশনাল লাইব্রেরি ও কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করে বৌদ্ধদের দেবদেবী সম্পর্কে জেনেছিল। মূর্তি সম্পর্কে কিছুটা ধারণা আছে। দেওয়ালের উপরে আলো ফেলে দেখল সেখানে বৌদ্ধতন্ত্রের মূল দেবতা অবলোকিতেশ্বরের বেশ কয়েকটা মূর্তি খোদাই করা আছে। তার মধ্যে 4 হাত বিশিষ্ট ষড়ক্ষরী লোকেশ্বর, বাঘের ছাল পরিহিত ত্রিনেত্র সিংহনাদ, 3 মুখ হলাহল লাল বর্ণের 2টি ভিন্ন মূর্তি উড্ডিয়ান লোকেশ্বর ও রক্ত লোকেশ্বরকে চিহ্নিত করতে পারল। উড্ডিয়ান লোকেশ্বরের মূর্তি দেখার পর আর সন্দেহ থাকে না যে এই মনস্ট্রি মূলত বজ্রযান তন্ত্র চর্চার পীঠস্থান। এছাড়াও আরও বেশ কয়েকটি মূর্তির মধ্যে কুরুকুল্লা, ভ্রেকুটি, হেরুক ও সবুজ বর্ণের তারা দেবীর মূর্তিও দেখতে পায় আদি। দেওয়াল থেকে আলো ঘুরিয়ে ক্রমে মেঝে গিয়ে থেমে গেল আদির মোবাইল। মেঝেতেও বিশাল চক্রাকার রঙিন আঁকিবুকি কাটা। বৌদ্ধ ভাষায় এগুলো জেন চক্র বা ধ্যান চক্র। আলো ঘুরিয়ে দেখতে দেখতে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল আদি। হঠাৎ দরজার দিক থেকে একটা সুমিষ্ট গন্ধ পেয়ে চমক ভাঙে তার। ইয়েসিকে দেখে মনে হয় সেও গন্ধের উপস্থিতি টের পেয়েছে। কিছু বলার বা সিদ্ধান্ত নেওয়ার আগেই ইয়েসি মাটিতে লুটিয়ে পড়ল। ইয়েসি, কি হলো? চোখ খোলো ইয়েসি। আদিরও মাথা ঝিমঝিম করতে শুরু করেছিল। না চাইতেও চোখের পাতা ভারী হয়ে আসছিল। চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে দেখল ঘরের খোলা দরজার ওপারে একজন লাল হলুদ কৌপিন পরিহিত ভয়ঙ্কর দর্শন লামা দাঁড়িয়ে। সম্পূর্ণ চোখ বন্ধ হওয়ার আগে আদির মনে 2টো শব্দ ছিল, লামা ফুরবা। ভোরের আলো ফোটার প্রায় সাথে সাথেই রূপম আর জিগ্নে পৌঁছে গিয়েছিল জমজমে। আগের দিন রাতেই অর্জুন তামাংকে ফোন করে রেখেছিল আদি। সব খুলে না বললেও অর্জুনের চোখে মুখে উত্তেজনা দেখেই রূপম আঁচ করতে পেরেছিল যে হঠাৎ করে জমজমের আসার কারণ স্বাভাবিক নয়। রূপমকে গাড়ি চালিয়ে আসতে দেখি অর্জুন প্রশ্ন করল, সাব আপনি একা? আর একজন সাব কোথায়? রূপমের সাথে অর্জুনের দেখা হওয়ার কথা ছিল অর্জুনের গ্যারেজে। যতটা সম্ভব সব কথা ওকে খুলে বলতেই অর্জুনের চোখে মুখে আতঙ্কের ছাপ ছড়িয়ে বলল, স্যার আমি আগেই বলেছিলাম এ সবই উপদেবতাদের কাজ। আমি বেশ কয়েকদিন আগেই শুনেছিলাম। ছুসাং গুহায় যখন কাটা হাতটার কথা শুনলাম তখনই ঠিক করেছিলাম আমি ওই গ্রামে কিছুতেই রাত কাটাবো না। আর তারপরেই তো শুনলাম একজন বিদেশি পর্যটক মারা পড়েছে। ওসব তোমাদের মনের ভুল অর্জুন। রূপম যৎপর নাস্তি বিরক্ত প্রকাশ করে। তোমরা সবই ওই অলৌকিক ভৌতিক বলে চেপে দাও, তলিয়ে ভাবো না একবারও। আর এই ভয়ের সুযোগ নিয়েই কিছু লোক ব্যবসা করে। যদি অপদেবতা সবাইকে উধাও করেই দিলেন তাহলে ওই বিদেশি পর্যটককেও তো করতে পারতেন, তাই না? রূপমের কথা শুনে অর্জুন চুপ করে থাকলেও
ওর মন থেকে যে কুসংস্কারের জাল ছিঁড়ে গেছে তা মনে করার কোনো কারণ খুঁজে পেল না রূপম। বলল, আচ্ছা, এখানকার স্থানীয় কিছু লোক লাগবে আমার, পুলিশকে বিশ্বাস দেওয়ার জন্য এবং তৎক্ষণাৎ সরেজমিন তদন্ত শুরু করার জন্য চাপ দিতে হবে। অর্জুন আশ্বাস দিল স্থানীয় কিছু লোককে সে থানায় নিয়ে যেতে পারবে। রূপম আর বেশি দেরি না করেই অর্জুনের সাথে জিগমেকে নিয়ে জমসম থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঠিক কতক্ষণ সময় কেটেছিল মনে নেই আদির। চোখ যখন খুলল তখনও ঘরের ভেতরে কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। শুধু অজ্ঞান হওয়ার আগে মনে ছিল লামা পূর্বাকে দেখতে পেয়েছিল সে। জ্ঞান ফিরে পিঠের নিচে গরম কম্বলের অনুভূতি বিস্মিত করল আদিকে। যখন সে জ্ঞান হারায় তখন নিচে কাঠের ঠান্ডা মেঝে ছিল, তাহলে কম্বল এলো কোত্থেকে? শার্ট বা জ্যাকেট হাতে মোবাইলটা কোথাও খুঁজে পেল না আদি। ওর প্রয়োজনীয় সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। এখন সে বন্দি লামা পূর্বার হাতে, কিন্তু তাকে ঠিক বন্দি অবস্থায় রাখা হয়নি। হাতে পায়ে কোথাও কোনো বাঁধন নেই। বিছানায় সোজা হয়ে উঠে বসতেই নিচে কম্বলের উপর শোয়ানো ইয়েসিকে দেখতে পেল। এখনো অচৈতন্য হয়ে পড়ে আছে বেচারি। আদি এসির নাম ধরে দুবার ডাকল, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন ইয়েসির তরফ থেকে কোনো সাড়া মেলে না। ঘরের চারপাশ তাকিয়ে দেখে আদি। গতকাল যে ঘরে ওরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সেই ঘর আলাদা। এই ঘরের দেওয়াল অথবা মেঝেতে কোনো দেবদেবীর মূর্তি নেই, নিতান্তই সাধারণ। মেঝে থেকে কয়েক ফুট উপরে একটা ছোট্ট ঘুলঘুলি দিয়ে বাইরের আলো দেখা যাচ্ছিল। আদি একটা দেরাজের উপরে দাঁড়িয়ে ঘুলঘুলি দিয়ে বাইরে উকি দিয়ে দেখে সবে মাত্র দিনের আলো ফুটেছে। বাইরে মাটি থেকে এই ঘরের উচ্চতা অনেক বেশি। সম্ভবত মনস্ট্রির দোতলার উপরের কোনো ঘরে বন্দি আছে ওরা। আদি দরজার দিকে এগোতেই কারোর পায়ের শব্দ শুনতে পেল। বাইরে থেকে দরজার চিটকিনি খুলে প্রদীপের আলো নিয়ে একজন প্রবেশ করলেন। হাতে হাতে একটা পাথরের বাটি। প্রদীপে হাতে লোকটাকে চেনে না আদি, কিন্তু পেছনে যে আরো একজন আছেন তাকে আদি চেনে। লামা পূর্বা। রক্তাভর নির্লোম মুখমণ্ডলের চামড়ায় অজস্র ভাঁজ। ভাঁজের আড়ালে বীভৎস হিংস্রতায় ভরা এক ফালি সরু চোখ। নীলচে চোখের মণিতে যেন বিষ টইটম্বুর। সামনের লোকটি প্রদীপ আর পাথরের বাতিটা দেরাজের উপরে নামিয়ে দরজা বন্ধ করে প্রস্থান করলে লামা পূর্বা পাথরের বাটির দিকে নির্দেশ করে বললেন, ওতে আপনার প্রাতরাশ আছে, খেয়ে নিন। আদি এসির দিকে নির্দেশ করে বলল, ওর জ্ঞান ফিরছে না কেন এখনো? কি করেছেন ওকে? আর আর আমাকেই বা এখানে বন্দি করে রেখেছেন কেন? লামা পূর্বার মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন দেখা গেল না। যেমন শান্ত ছিলেন তেমনই শান্তভাবেই বললেন, আপনাকে আমরা বন্দি করিনি, আপনি এখানে গুপ্তচর সেজে অনাধিকার প্রবেশ করেছেন। কিন্তু এখানে আসাটা যতটা সহজ, ফিরে যাওয়াটা কিন্তু নয়। কথা শেষ করেই লামা পেছন ফিরে প্রস্থান করতে উদ্যত হলেন। আদি সাহস করে বলে ফেলল, লো মান্থাঙে বিগত কয়েক মাসে যারা উধাও হয়েছেন তাদের সাথে আপনি কি করেছেন? আমি জানি তারা বিষ্টা এখনো এই মনাস্ট্রিতেই আছে। আপনি লুকিয়ে রেখেছেন। লামা পূর্বা একবার পেছন ফিরে আদিকে দেখলেন, তারপর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে বললেন, খুব শিগগিরই জানতে পারবে। আদি সময়ের গণনায় যদি খুব ভুল না করে থাকে তাহলে লামা পূর্বা চলে যাওয়ার পর প্রায় ঘন্টা খানেক পেরিয়ে গিয়েছে, অথচ এসির সংজ্ঞা এখনো ফেরেনি। এসিকে অনেকবার ডাকার চেষ্টা করেছে আদি। খাবার জল থেকে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু এসি যেমন অচৈতন্য হয়ে পড়েছিল তেমনই রয়েছে। ইতিমধ্যেই একজন ভৃত্য খাবারের পাথর বাটি নিতে এসে দেখে গেছে আদিকে। আদি খাবার খায়নি বলে হয়তো বিস্মিত হয়নি একবারও। হঠাৎ দরজা খুলে তিনজন লোক ঘরের ভেতরে প্রবেশ করল।
সবার মাথায় কাপড়ের বেড় দেওয়া পাগড়ি। বেড় থেকে বেরিয়ে আসা কাপড় দিয়ে ততনি থেকে নাকের ওপর অবধি ঢাকা। লোকগুলো ঘরে প্রবেশ করে যেন আদিকে দেখতেই পেল না। ওকে সম্পূর্ণ উপেক্ষা করে ইয়েসির অচৈতন্য দেহ তুলে নিয়ে গেল। আদি এই গায়ের বল প্রয়োগ করে ওদের বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। 3 জন বলশালী মানুষের সাথে একার পক্ষে পেরে ওঠা সম্ভব নয়। ওরা যেমন এসেছিল তেমনই ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজায় কয়েকবার ধাক্কা দিয়েও কোনো লাভ হলো না। দরজা বাইরে থেকে বন্ধ। সম্ভবত এটা মনস্ট্রির পেছনের দিক। ঝর্ণার জলধারার মৃদু শব্দ শোনা যায়। এদিকে গ্রামের কারোর আসার সম্ভাবনাও নেই। নিষিদ্ধ মনস্ট্রির দিকে কেই বা আসবে? তাছাড়া সবাই জানে লামা পূর্বা মনস্ট্রির ভেতরে তাদের হিতার্থে কোনো গোপন সাধনা করেছেন। তাকে বিরক্ত করতে কেউ চায় না। ঘুলঘুলি দিয়ে বাইরে তাকিয়েছিল আদি। কোনোভাবে যদি কেউ মনস্ট্রির পেছন দিকে আসে তাহলে সাহায্য চাইতে পারবে। হঠাৎ একটা সাদা গাড়ি মনস্ট্রির পেছনের দিকে চাতালে আসতে দেখা গেল। গাড়ি থেকে জনাচারেক লোককে নামতে দেখল আদি। এদের কাউকে স্থানীয় গ্রামের লোক বলে মনে হয় না। সকলের মধ্যেই উদ্ধত ভাব। পরনে কালো লেদার জ্যাকেট, পায়ে কালো বুট, হাতে স্টিলের বা অন্য ধাতুর বালা। তবে চালচলন দেখে এদেরকে পুলিশ অথবা প্রথমবারে মনস্ট্রিতে এসেছে বলে মনে হলো না আদির। সকলেই গাড়ি থেকে নেমে করিডোরের প্রান্তে সিঁড়ির দিকে উঠে এলো। আদির চোখ কান সজাগই রেখেছিল। বন্ধ দরজার উপরে কান পেতে শোনার চেষ্টা করলো লোকগুলো এদিকেই আসছে কিনা। নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করলো। কেউ যদি দরজা খুলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তাহলে প্রথমেই আদির শক্ত সমর্থ হাতের মোক্ষম ঘুষির সামনে পড়বে। পায়ের শব্দগুলো দরজার দিকে আসছিল, কিন্তু কাছাকাছি এগিয়ে এলেও আদির ঘরের ভেতরে প্রবেশ করলো না কেউ। মনে হলো খুব কাছে এসে অন্য একটা ঘরের ভেতরে মিলিয়ে গেল। কিন্তু মিনিট 4 পরে আবার পায়ের শব্দ শুনতে পেল সে। শব্দগুলো সিঁড়ির দিকে সরে যেতে লাগলো। আদির মনে প্রচণ্ড ভয় ও বিপদের সংকেত পেয়েছে। ঘুলঘুলি দিয়ে নিচে দেখলো আগের 4 জন লোক এবং আগের মুখ ঢাকা 3 জন লোক মিলে দুটো বড় বস্তা গাড়ির পেছনে তুলে দিল। গাড়ি রওনা হওয়ার উদ্যোগ করতেই করিডোরের দিকে লামা পূর্বা এসে 4 জনকে বিদায় জানিয়ে গেলেন। কি ছিল ওই বস্তায়? জমসম পুলিশ ব্যাপারটা যে বিশ্বাস করবে না তা রূপম আগেই টের পেয়েছিল। বুদ্ধি করে সে জেফরি উইংফিল্ডের মেমোরি কার্ডটা নিয়ে এসেছিল। দেচেনের কাটা হাতের ব্যাপারটার কথা বুঝিয়ে বলতেই পুলিশের কাছে স্পষ্ট হয়। পুলিশকে মনস্ট্রির তল্লাশি নেওয়ার জন্য রাজি করাতে পারে রূপম আর জিগমে। আগের দিন গ্রামের প্রধানের ছেলের কাছ থেকে গাড়ি চেয়ে নিয়ে জমসম এসেছিল জিগমে। এখন সেই গাড়িতেই অর্জুনকে সাথে নিয়ে লো মান্থাঙে এসেছে ওরা, সাথে জমসম পুলিশের ভ্যান। সারা মুস্তাং তেজি উৎসবের শেষ দিনটা পালন করতে লো মান্থাঙে উপস্থিত হয়েছে। রাজবাড়ির প্রাঙ্গণ সানাই আর ড্রামের শব্দে মুখরিত। বাজনার তালে তালে ছাম নৃত্য পরিবেশন সবে শুরুই হয়েছিল। এর মাঝেই পুলিশের ভ্যান এসে উপস্থিত হওয়ায় সকলেই চমৎকৃত। পুলিশ প্রথমে রাজবাড়ির সদস্যদের, তারপর শহীদ মনস্ট্রির প্রধান লামার সাথে পরামর্শ শুরু করল। রূপম আর জিগমে ভিড়ের বাইরে দাঁড়িয়ে শুনছিল। জনতার মধ্যে একটা চাপা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সানাই ও অন্যান্য বাদ্যযন্ত্র এবং ছাম নৃত্য মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছিল। এরই মাঝে শহীদ মনস্ট্রির প্রধান লামা স্থানীয় ভাষায় উৎসব চালিয়ে যাওয়ার ঘোষণা করে রাজবাড়ির প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেলেন। লামা পূর্বা এবং শহীদ মনস্ট্রির প্রধান লামাকে পুলিশ ভ্যানে উঠতে দেখে জিগমে আর রূপম পুলিশ ভ্যানের পেছনে মনস্ট্রির উদ্দেশ্যে রওনা হল। বন্ধ দরজার ওপারে বসেই দরজা ভাঙার প্রবল চেষ্টা করে গেছে আদি। গায়ের সর্বশক্তি দিয়ে, কখনো দেরাজ দিয়ে, কখনো খাটের কোণা দিয়ে শক্ত কাঠের দরজায় ধাক্কা দিয়েছে। শেষে দুর্বল অভুক্ত শরীরে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। হঠাৎ সিঁড়ি দিয়ে
দুদ্দার শব্দে কয়েকটা পায়ের শব্দ শুনে সজাগ হয়ে উঠে বসলো আদি। দরজার ওই পারে মারমুখী ভঙ্গিমায় নিজেকে স্থির করল সে। ঘুমে আচ্ছন্ন হওয়ার আগে দূরে রাজবাড়ির প্রাঙ্গণ থেকে ড্রামের দ্রিম দ্রিম শব্দ ভেসে আসতে শুনেছিল সে। কিন্তু আশ্চর্য, এখন বাইরের দ্রুত পদশব্দ ছাড়া আর কিছুই প্রায় শোনা যাচ্ছে না। ঘরের দরজা খোলার শব্দ পেল সে। নিজেকে যতটা সম্ভব দরজার আড়ালে লুকিয়ে রেখেছিল আদি। দুজন লোক ঘরে প্রবেশ করতেই আদির সুরে দেওয়া লাঠির চোটে তলপেটে আঘাত পেয়ে মেঝেই লুটিয়ে পড়ল একজন, কিন্তু দ্বিতীয়জন আগেই সামলে নিয়েছিল। তার হাতে লাঠি থাকায় বাগে আনতে বেশ বেগ পেতে হচ্ছিল আদিকে। এর মাঝে তৃতীয়জন ভোজবাজির মধ্যে উদয় হয়ে আদিকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেলল। পেছন থেকেই মুখের উপরে কালো কাপড় দিয়ে ঢেকে হাত আর মুখ বেঁধে ফেলল। সম্পূর্ণ অচৈতন্য না হলেও আদির শরীরে শক্তি বলতে কিচ্ছু যেন অবশিষ্ট ছিল না। তিনজন মিলে ওকে তুলে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যেতে লাগলো কোথাও। চোখ বাঁধা অবস্থায় আদি বুঝতে পারছিল না ঠিক কোথায় ওকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাইরের বাতাস ক্রমশ বাহারি হয়ে ওর দম বন্ধ করে দিতে লাগলো। এমন একটা জায়গা যেখানে হাঁটতে চলতে প্রতিনিয়ত পাশের দেওয়ালে ধাক্কা খাচ্ছে লোকগুলো। শেষ পর্যন্ত একটা জায়গায় এসে থামলো ওরা। কথাবার্তা বুঝতে না পারলেও ঘরের দরজায় চাবি লাগিয়ে তালা খোলার শব্দ অনুমান করতে পারল আদি। ঘর খোলার সাথে সাথে একটা পচা ভ্যাপসা গন্ধ নাকে এসে ধাক্কা মারল ওর। তিনজন লোক আদির শরীরটাকে ঘরের মেঝেতে শুইয়ে দিল। ঘরের ভেতরে পচা দুর্গন্ধের সাথে স্যাঁতস্যাঁতে মেঝের সংস্পর্শ আদিকে আরো অবশ করে তুলেছিল। হঠাৎ ঘাড়ের কাছে একটা ছুঁচ বিঁধে যাওয়ার অনুভূতি হতে যন্ত্রণায় কুকড়ে গেল সে। গলা ক্রমশ শুকিয়ে আসছিল ওর। দুবার ঢোক গিলতেই আবার গতকাল রাতের গাঢ় ঘুমের অনুভূতি ফিরে এলো। নোংরা মেঝের উপরে চোখ হাত মুখ বাঁধা অবস্থাতেই লুটিয়ে পড়ল আদি। আপনাদের যেখানে তল্লাশি নেওয়ার নিয়ে নিন। আমরা ধর্মের রক্ষক, ধর্মের সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছি। সমস্ত লোমান্থাংয়ের বাসিন্দার সুরক্ষা কামনা করি আমি। আমার উপরে আরোপিত অভিযোগ ভিত্তিহীন। মঞ্চের ভেতরে যে কোনো ঘরে আপনারা অনুসন্ধান চালাতে পারেন, কিন্তু দেখবেন কোনো জিনিসের যেন ক্ষতি না হয়। এখানকার প্রতিটা বস্তুই আমাদের কাছে খুব মূল্যবান। রূপম আর জিগমের সামনেই দাঁড়িয়ে লামা পূর্বা কথাগুলো বলছিলেন। কথার মাঝে খর দৃষ্টি দিয়ে একবার রূপম আর জিগমেকে দেখে নিচ্ছিলেন। এই দৃষ্টি ওদের দুজনকে এড়িয়ে যায়নি। রূপম জমসম বেরিয়ে যাওয়ার পর একবারই মাত্র আদির সাথে যোগাযোগ করতে পেরেছিল। তখন আদি আর ইয়েসি মনাস্ট্রির পথে, কিন্তু তারপর থেকে কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেনি ওরা। পুলিশের একজন মনাস্ট্রির ভেতরে তল্লাশি চালাতে শুরু করেছিল। ওরা মনাস্ট্রির বাইরে উঠোনেই দাঁড়িয়েছিল। পুলিশ কর্তা গ্রিলে বাঁধা তিনটে কুকুরের দিকে দেখিয়ে লামা পূর্বাকে প্রশ্ন করলেন, আচ্ছা, এই কুকুরগুলো কি আপনাদের কোনো সাধনার কাজে লাগে? পুলিশ কর্তার প্রশ্নে হেসে জবাব দিলেন লামা। বললেন, ওগুলো তো আমার পালিত। আসলে অল্প কয়েকদিন হলো আমি মুস্তাং এসেছি, আবার চলেও যাব। আমি চাই না এই কদিনে আমার সাধনায় কোনো বিঘ্ন ঘটুক, তাই। লামা পূর্বার কথা শেষ হওয়ার আগেই একজন বৃদ্ধ পাথরের বাটিতে করে গরম চা নিয়ে এসে সবার সামনে এগিয়ে দিচ্ছিল। পুলিশ কর্তা এক বাটি বাটার চা হাতে তুলে নিল। রূপম চায়ে হাত পর্যন্ত দিল না। রূপমকে চা খেতে মানা করতে দেখে লামা পূর্বা ব্যঙ্গের সুরে বললেন, খেয়ে নাও, খেয়ে নাও। এই তল্লাটে এই চা কোথাও পাবে না। ভয় পেও না, ওতে কিছু মেশানো নেই। মনাস্ট্রির ভেতরে প্রায় জনাচারেক পুলিশ ঘণ্টাখানেক ধরে তল্লাশি চালিয়ে এসে জানালো যে কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ভেতরে। পুলিশ কর্তা রূপমের দিকে ফিরে বললেন, দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম মুস্তাংয়ের মতো ছোট বিরল বসতি এলাকায় এই ধরনের কাজ হয় না, আর বৌদ্ধ মনস্ট্রির মতো পবিত্র জায়গায় তো কখনোই না।
লামা পূর্বার কাছে ক্ষমা চেয়ে পুলিশ কর্তা ফিরে যেতে উদ্যোগ নিলেন। রূপম ভাবছিল পুরো অভিযান মাঠে মারা গেল। এদিকে আদি আর এসির কোনো হদিশ নেই। ওরা মনস্ট্রির ভেতরে যদি না থেকে থাকে তাহলে গেল কোথায়? রূপম ধীর পায়ে জিগমের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। জিগমে চায়ের পেয়ালা হাতে নিয়ে মাটিতে বসে কিছু ভাবছিল। রূপমকে এগিয়ে আসতে দেখে হঠাৎ উঠে দাঁড়িয়ে পুলিশ কর্তাকে উদ্দেশ্য করে বললেন, আপনারা মোনাস্ট্রির নিচের চোরা কুঠুরিতে খুঁজেছেন? কি চোরা কুঠুরি? পুলিশ কর্তা প্রশ্নটা করলেও উপস্থিত সকলেরই মনেই একই প্রশ্ন এসেছিল। হ্যাঁ, মোনাস্ট্রির বেসমেন্টে একটা ঘর আছে, ওখানেও তো দেখা উচিত। জিগমের মুখ চোরা কুঠুরির কথা শুনে লামা পূর্বা বললেন, এখানে কোনো চোরা কুঠুরিই নেই। তুমি কোন চোরা কুঠুরির কথা বলছো জিগমে? আছে, এই মোনাস্ট্রি ছোট থেকেই দেখছি, খালিই পড়ে থাকতো। ছোটবেলায় লুকোচুরি খেলার সময় চোরা কুঠুরিতে লুকিয়ে পড়তাম। অনেকেই জানে না, তবে আমি জানি। ঠিক আছে, কোথায় আছে সেই চোরা কুঠুরি দেখাও আমায়। লামা পূর্বা আত্মবিশ্বাসের সাথে বললেন। পুলিশ কনস্টেবল সহ উপস্থিত সকলেই পথ নির্দেশ করে মনাস্ট্রির ভেতরে নিয়ে গেল জিগমে। করিডোরের যে প্রান্তে দোতলায় যাওয়ার সিঁড়ি আছে সেখানেই চোরা কুঠুরির দরজা থাকার কথা, কিন্তু সেখানে মসৃণ দেওয়াল দেখে থমকে দাঁড়ায় জিগমে। বলে, দরজা তো এখানেই ছিল, কিন্তু আমি বললাম তো কোনো চোরা কুঠুরি নেই এখানে। আপনারা খামোখা আমার সময় নষ্ট করছেন। এই পবিত্র মনস্ট্রি আমার একান্তই সাধনা ক্ষেত্র। এখানে কোনো রকম সমাজ বিরোধী কাজ হয় না। শহীদ মনস্ট্রির প্রধান লামা জপ করার ঘূর্ণায়মান যন্ত্র হাতে উঠোনে বসেছিলেন। সবাইকে ফিরে আসতে দেখে বললেন, লামা পূর্বা যখন মুস্তাং এসে সাধনা করবেন বলে আমাকে জানালেন, তখন আমি মিংমা লামাকে দিয়ে এই মনস্ট্রি সংস্কার করাই। তখন ওই দেওয়াল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু চোরা কুঠুরি একটা আছে বলে আমিও জানতাম। এই মনস্ট্রি অনেকদিন আগে তন্ত্র সাধনার পীঠস্থান ছিল। প্রায় অর্ধ শতাব্দী আগে মুস্তাং জেলা প্রবল খরার সম্মুখীন হওয়ায় লামারা মনস্ট্রি ত্যাগ করে চলে যান। মিংমা লামাই ওই দরজার হদিশ দিতে পারবে। উপস্থিত ভিড়ের মধ্যে সবার পেছনে দাঁড়িয়ে মিংমা লামা সবই শুনছিল। প্রধান লামার মুখে হঠাৎ নিজের নাম শুনে পালাবার চেষ্টা করে, কিন্তু জিগমে ক্ষিপ্রতার পরিচয় দিয়ে ধরে ফেলে তাকে। বলে, মোনাস্ট্রির সংস্কারের সময় একমাত্র তোমার উপরই সব দায় ছিল। পুলিশের চাপের মুখে পড়ে মিংমা ভেঙে পড়ে। স্বীকার করে যে মনস্ট্রির চোরা কুঠুরিতে যাওয়ার রাস্তা সেই বদল করেছিল। মিংমা লামার দিক নির্দেশ অনুযায়ী প্রধান সাধন কক্ষের মেঝে ছিল চোরা কুঠুরি যাওয়ার রাস্তা। সেই কুঠুরি যাওয়ার সংকীর্ণ পথ দিয়ে গিয়ে ঘরের দরজায় তালা ভেঙে উদ্ধার করা হয় আদিদেবকে। আদি তখন চেতনানাশকের প্রভাবে অচৈতন্য। ঘরের ভেতরেও যত্রতত্র মানুষের দেহাবশেষ, চামড়া, নখ ও হাড় পড়ে আছে তখনও। দেওয়ালের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। আদিকে উদ্ধার করা গেল এসি বা তারা কাউকে খুঁজে পাওয়া গেল না চোরা কুঠুরির ভেতরে। আদিকে রূপম ও জিগমে ধরাধরি করে বাইরের মুক্ত বাতাসে এনে রাখে। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলে চোখ মেলে তাকায় আদি। পুলিশ কর্তাই আদিকে প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা, ইয়েসি জংপা আপনার সাথে মনস্ট্রির ভিতরে এসেছিল, সে কোথায় বলতে পারেন? ধাতস্থ হতে মিনিট দুয়েক সময় নেয় আদি। সহকারী লামা মিংমা ও লামা পূর্বাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে দেখে আদি বলে, কিছুক্ষণ আগে একটা সাদা গাড়িতে 3-4 জন লোক এসেছিল মোনাস্ট্রিতে। ওদের গাড়িতে দুটো বস্তা তুলে দিতে দেখেছি এই লামাকে। আমার মনে হয় ইয়েশি আর তারাকে অচৈতন্য করে ওরা নিয়ে গেছে। আমি জানি ওরা সম্ভবত ছুসাং স্কাই কেভে গেছে। আসল কাজ তো ওখানেই হয়। জিগমে জাংপার বাড়ির নরম গদির বিছানায় যখন আদির ঘুম ভাঙল, তখন চোখ মেলে প্রথমে দেখল ইয়েসিকে। কড়া ঘুমের ওষুধ প্রয়োগ করে আদিকে সংজ্ঞাহীন করা হয়েছিল, তাই মাঝে মাঝে জ্ঞান ফিরে এলেও বারবার সংজ্ঞা হারাচ্ছিল সে। শেষ পর্যন্ত সোনাম জাংপার জড়িবুটির গুণে প্রায় 24 ঘন্টা পর সুস্থ হয়ে জেগে উঠেছে আদি। সজাগ হয়ে বিছানায় উঠে বসল আদি। দেখল সোনাম জাংপার কাছে জড়িবুটির নাম, দাম আর গুণ জেনে নিচ্ছে রূপম।
আদিকে উঠে বসতে দেখে বলল, এটা কি জিনিস? হিমালয়ের স্থানীয় এক প্রজাতির হরিণের চামড়ার ব্যাগ। এর মধ্যেই গাছ শুকিয়ে রাখা হয়। সাংঘাতিক ঔষধি গুণ এসব ভার্বসের। হাতে চামড়ার থলেটা উঠিয়ে দেখালো রূপম, তারপর বলল, এটা রাখলাম আমি, লোমান্থাংয়ের স্মৃতি। আদির কাছে এসব কথা এখন গুরুত্বহীন। মনাস্ট্রির ভেতরে চোরা কুঠুরি থেকে উদ্ধার হওয়ার পর থেকে বাকি সমস্ত ঘটনাই অজানা। এমনকি ইয়েসি কিভাবে ফিরে এলো জানা নেই আদি। ইয়েসির দিকে সেই প্রশ্ন করতে গেল আদি। আদিকে প্রশ্ন করার সুযোগ না করেই ইয়েসি বলল, আপনি যদি ব্যাপারটা না ধরতেন তাহলে গ্রামবাসীদের ওপরে আরো কত বিপদই না ঘনিয়ে আসতো। ইয়েসির সাথে এবার রূপমও যোগ দিয়ে বলল, তুই তো একটা দিন পুরো বিছানায় কাটালি, এদিকে যা কাণ্ড। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ধর্মের আড়ালে খুব সাংঘাতিক একটা চক্র ফেঁদে বসেছিল লামা ফুরবা আর সহকারী লামা মিংমা। এরা অপদেবতার প্রকোপের নাম করে এক এক করে গ্রামবাসীদের উধাও করে চলেছিল। দেওয়ালের বাইরে ফাঁদ পেতেই বসে থাকতো এদের লোক। সন্ধ্যের পর দেওয়ালের বাইরে কাউকে একা পেলেই আগে ওষুধ প্রয়োগ করে অচৈতন্য করে মনস্ট্রির ভেতরে নিয়ে গিয়ে আটকে রাখত। তারপর সুযোগ বুঝে চোরা কুঠুরিতে নিয়ে গিয়ে ঘুমন্ত অবস্থাতেই বুক পেট চিরে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হতো। হার্ট, কিডনি, চোখ, এসব প্রতিস্থাপনযোগ্য অঙ্গের কালো বাজারে কিরকম তা তো জানিসই। এরপর বাকি রইল চুল আর চামড়া। এগুলোকেও খুব যত্ন করে ছাড়িয়ে নিলে পণ্য হিসেবে বিক্রি করা যায়। পশ্চিমের দেশে কসমেটোলজিতে প্রাকৃতিক চামড়া ও চুলের মূল্য বহুগুণ। রক্তের কালো বাজার সম্পর্কে নতুন করে তো আর কিছু বলারই নেই। এরপর বাকি থাকে শরীরের হাড় ও খুলি। সেগুলোকেও বিক্রি করার অভিনব পন্থা বের করেছিল ওই লামা ফুরবা। কেমিক্যালের মাধ্যমে হাড় ধুয়ে রোদে শুকিয়ে চূর্ণ বিচূর্ণ করে সাদা ড্রাগসের সাথে মিশিয়ে বিক্রি করা হয়। অর্থাৎ কোকেন, হেরোইনের মতো মারণ দ্রব্যের মধ্যেও ভেজাল মিশিয়ে চালাতো ওরা। তবে জেফরি উইংফিল্ডের মেমোরি কার্ডটা হাতে না পেলে সন্দেহ করা যাচ্ছিল না ওই লামা ফুরবাকে। মিস্টার উইংফিল্ডেরও একই সন্দেহ হয়েছিল ওই মনস্ট্রি নিয়ে, কিন্তু ভুল করেছিলেন একা ওখানে গিয়ে। লামা ফুরবার হাতে ধরা পড়লেন। কিন্তু একজন সাদা চামড়ার মানুষের দেহ বিক্রি করার জন্য বিদেশি ক্রেতা পাওয়া একদমই সুবিধাজনক নয়। মিস্টার উইংফিল্ড বুদ্ধি করে ওর ক্যামেরার মেমোরি কার্ড সরিয়ে রাখতে পেরেছিলেন। সুযোগ বুঝে সেদিন ভোর রাতে পালিয়ে যেতেও সক্ষম হন, কিন্তু শেষ রক্ষা হলো না। গতকাল ছুসাং গুহার ভেতর থেকে ইয়েসি আর তারাকে উদ্ধার করা হয়। পোখরার ড্রাগস ব্যবসায়ী এক চক্রকেও ওখানে গ্রেপ্তার করে পুলিশ। তুই কাল যাদের দেখেছিলি তারাই লামা ফুরবার সাথে সরাসরি যোগাযোগ করে এই চক্র চালাতো। বেশিরভাগ সময়ে মনস্ট্রির চোরা কুঠুরিতেই এই হত্যালীলা চালানো হতো। কিন্তু যতই হোক, মনস্ট্রি একটা গ্রামের মাঝে অবস্থিত হওয়ায় সবসময় সুবিধা করে উঠতে পারত না। তাই অনেক সময় স্কাই কেভের উপরের দিকের কুঠুরি, যেখানে পর্যটকের আনাগোনা হওয়া প্রায় অসম্ভব, সেখানে বাকি কাজ সেরে ফেলা হতো। আর একটু দেরি হলেই আমরা তারা অথবা ইয়েসিকে বাঁচাতে পারতাম না। ওদেরকেও কড়া ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল। এক নাগারে বলে যাওয়া রূপমের কথাগুলো শুনছিল আদি। ধর্মের আড়ালে মানুষ দিনে দিনে কিরকম হিংস্র হয়ে যাচ্ছে তা ভাবলেই গা শিউড়ে ওঠে। কিন্তু একটা ব্যাপারে আদির খটকা থেকে গেল। বলল, চামড়া, হাড়, চুল, রক্ত, এমনকি শরীরের অঙ্গ ব্যবসার কথা না হয় বুঝলাম, কিন্তু এছাড়াও তো মানুষের শরীরে মাংস থাকে, সেগুলো কোথায় ডিসপোজ করতো ওরা? রূপম এবার গম্ভীরভাবে বলল, কোথাও ডিসপোজ করা হতো না। মনস্ট্রির পাহারারত কুকুরগুলোকে ওই মাংস খাইয়েই বাঁচিয়ে রাখা হয়েছিল। মনস্ট্রির ভেতরে চোরা কুঠুরি থেকে বরফে সংরক্ষিত মানুষের মাংস পাওয়া গেছে। আদির মনে পড়ল আগের দিন রাত্রে লামা মিংমাকে নিজের হাতে কুকুরগুলোকে মাংস খাওয়াতে দেখেছে। কি সাংঘাতিক পচা গন্ধ তাতে, ভাবলেই গা গুলিয়ে ওঠে। অর্জুন ড্রাইভার রূপমের সাথে সেই যে জমসম থেকে এসেছিল আর ফেরেনি। সব দেখে শুনে সেও রূপমের সাথে থেকে গেছে। দুই পর্যটককে জমসম থেকে একেবারে কাঠমান্ডু রওনা করিয়ে দিয়েই ফিরবে মনস্থির করেছিল। আদি সুস্থ হওয়ার পর আরও একটা দিন লোমান্থাঙে কাটিয়ে আজ সকালে ফিরে যাওয়ার পালা। ড্রাইভার অর্জুন
তাই ওদের লাগেজ গাড়িতে তোলার ব্যবস্থা করছিল। জিগমে, ইয়েসি আর তাদের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আদি আর রূপম গাড়িতে ওঠার উদ্যোগ করতে গিয়ে দেখে শহীদ মনাস্ট্রির প্রধান লামা ও তার অনুগত সহচরেরা এসেছেন ওদের বিদায় জানাতে। প্রধান লামাকে দেখে আদি নমস্কার জানাতেই লামা বলেন, প্রকৃত অর্থেই মন্তামরু দৈত্যের হাত থেকে মুস্তাংবাসীদের রক্ষার্থে দর্জি জনুরা মর্তে আসেন। এবার তিনি এসেছিলেন তোমাদের মাধ্যমে। এই বছর তিজি উৎসব পালন সার্থক করেছো তুমি। আগামী বছর তিজি উৎসবে তোমাদের দুজনকে প্রধান অতিথি হিসেবে আমি লো মান্থাং শ্বেত মনাস্ট্রির প্রধান লামা আমন্ত্রণ জানালাম। আদি আর রূপম দুজনে কৃতজ্ঞতায় প্রধান লামার পা ছুতেই তিনি দুজনের মাথায় হাত রেখে ওদের সুরক্ষার্থে বজ্রকিলা মন্ত্র পড়লেন। ওম বেঞ্জা কিলিকিলিয়া সর্ববিঘ্নবাম হুং ফট। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা দীপিকা মজুমদারের একটি গল্প, রহস্যময় মুস্তাং। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।